আসসালামু আলাইকুম। আমি শাহিন শেখ। আজকে আমরা আমাদের স্কলারশিপ প্রোগ্রামের একটা চ্যাপ্টারের নাম হচ্ছে চলতরিৎ। চলতরিৎ সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে এই চলতরিৎ চ্যাপ্টারের যেসব প্রশ্ন হয় সেটা হইতে পারে এমসিকিউ টাইপ অথবা সিকিউ টাইপ। আমরা বোথই আজকে সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, শুরু করা যাক। লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে দেখো, নিচের কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে না? অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকে না কোনটির ক্ষেত্রে? 1 নম্বর আছে পরিবাহী, 2 নম্বরে অপরিবাহী, 3 নম্বরে অর্ধপরিবাহী, 4 নম্বরে সুপরিবাহী। তার আগে বলি পরিবাহী কি। পরিবাহী হচ্ছে যার ভিতর দিয়ে ইলেকট্রন চলাচল করে বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাই না? আচ্ছা, পরিবাহী তার মানে এর ভিতর দিয়ে ইলেকট্রন যদি মুক্ত ইলেকট্রন নাই থাকে তাহলে কিন্তু পরিবাহী নাম হইতো না। অর্থাৎ এটা হবে না, দুঃখিত, এটা পসিবল না। ওকে, আচ্ছা, এটা হবে না। অপরিবাহী, এটা পরে আসি। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী মানে যেখানে কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে যার কারণে ও নির্দিষ্ট একটা কন্ডিশনে ও ইলেকট্রন আদান প্রদান করতে পারে, আবার নির্দিষ্ট একটা কন্ডিশনে সে ইলেকট্রন আদান প্রদান করবে না। অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহী দুইটা হিসেবে কাজ করতে পারবে, তার মানে অর্ধপরিবাহীটাও হবে না। সুপরিবাহী, সুপরিবাহী তাদেরকে বলা হয় যারা পরিবাহী হিসেবে সব থেকে ভালো, অর্থাৎ যারা পরিবাহী হিসেবে কাজ করতে পারে তারাই হচ্ছে সুপরিবাহী। অর্থাৎ এটাও হবে না। তাহলে বাকি থাকে কোনটা? অপরিবাহী। অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপরিবাহী। অপরিবাহীতে কি হবে না? কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। আচ্ছা, এটা গেল। এখন কোন পদার্থটি তড়িৎ সুপরিবাহক? তড়িৎ সুপরিবাহক কোনটা? এই যে এখানে 1 নম্বরের যে এমসিকিউটা ছিল, এখানে কিন্তু আমরা বলছিলাম পরিবাহী, অর্ধপরিবাহী, সুপরিবাহী এরা কিন্তু প্রত্যেকেই বিদ্যুৎ আদান প্রদান করতে পারে, কেউ কম কেউ বেশি। আচ্ছা, এখানে বলছে কোন পদার্থটি বেশি তড়িৎ সুপরিবাহক, অর্থাৎ কার ভিতরে রোধ কম। আমরা দেখি এখানে রূপা, তামা, টাংস্টেন, নাইক্রোম, এখানে এই জিনিসগুলো আছে। তো এর ভিতরে কার সব থেকে পরিবহন ক্ষমতা বেশি, অর্থাৎ ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনটা বেশি? এখানে টাংস্টেন, এটা তো হবেই না, কারণ এটা দিয়ে আমরা হিটারে ব্যবহার করি। হিটারে ব্যবহার করি কেন? এখানে রোধ বেশি। রোধ বেশি হলে সেখানে ইলেকট্রনের ঘর্ষণ বেশি হয়, তাপ বেশি উৎপন্ন হয়, সেজন্য আমরা এটা করি। নাইক্রোম, সেম কাজ। দেন তামা, তামার ক্ষেত্রেও অনেকটা হয়। আমরা যে ইলেকট্রিক্যাল যে ওয়্যারগুলো ইউজ করি সেগুলো ম্যাক্সিমাম তামা তৈরি, এটাও হবে না। সব থেকে হচ্ছে ইলেকট্রন সুপরিবাহী রূপা। বুঝতে পারছো? সব থেকে ইলেকট্রন সুপরিবাহী হচ্ছে রূপা। আচ্ছা, আমরা এখানে অ্যান্সার দুটো দেখে নিই। এখানে দেখি নিচের কোনটিতে অপরিবাহী, আর একটা হচ্ছে কোন পদার্থটি বেশি সুপরিবাহক, সেটা হচ্ছে রূপা। আমরা দুইটা অ্যান্সার কিন্তু এক্সপ্লেন করছি। ওকে, নেক্সট আসি। এবার বলছে 5 ওম এর 4টি রোধকে সমান্তরাল সন্নিবেশে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? আচ্ছা, সমান্তরাল সন্নিবেশ মানে কি? আমরা দেখেছি যে সমান্তরাল সন্নিবেশ হচ্ছে এরকম 1 2 3, এখানে কয়টা বলছে? 4টি। এগুলা কি হবে? সমান্তরালভাবে আছে। সমান্তরাল মানে হচ্ছে সবগুলার একটি বিন্দু একটা নির্দিষ্ট প্রান্তে এবং অন্য বিন্দু অন্য একটা নির্দিষ্ট প্রান্ত যুক্ত থাকবে। এখন বলছে যে যদি এই রকম 4টি রোধকে সমান্তরাল সন্নিবেশে যুক্ত করে তাহলে তুল্য রোধটা কত হবে? আমরা সমান্তরাল সন্নিবেশের সূত্রটা কি জানি? জানি যে 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3 + 1/R4, এটাই তো জানি। তো আমরা এমসিকিউর ক্ষেত্রে এত আসলে ডিপলি করে আমাদের যে টাইম লাগবে সেটাতে অ্যান্সারটা পাবো, বাট টাইম লাগবে বেশি, আমাদের টাইম ওয়েস্ট হবে। এমসিকিউ ক্ষেত্রে এভাবে না করে আমরা করতে পারি Rp = যে রেসিস্ট্যান্সটা থাকবে ওইটা ডিভাইডেড বাই n। অর্থাৎ যতগুলা আমরা ইউজ করব, যতগুলা রোধ ইউজ করব সেটা হচ্ছে তার নাম্বার, কয়টা ইউজ করতেছি। এখানে 4টা ইউজ করব, আর হচ্ছে কোন রেসিস্ট্যান্সটা, সেটা হচ্ছে 5 ওহম। আচ্ছা, তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে 5 এবং এন এর ভ্যালু হচ্ছে 4। যেহেতু আমরা 4টা ইউজ করতেছি অর্থাৎ এন এর ভ্যালুটা 4, তাহলে এটাকে ডিভাইড করলে কত হয়? 5কে যখন 4 দ্বারা ডিভাইড করব 1.2 ওহম হয়। তার মানে আনসারটা হচ্ছে 1.2 ওহম। আচ্ছা, পরেরটা আসি।
সমান পরিমাণের দুইটি রোধ প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে যুক্ত করা হলো, উভয় ক্ষেত্রের তুল্য রোধের অনুপাত কত? দুইটা রোধ সমান পরিমাণ, সেটা হইতে পারে দুইটা অন হইতে পারে, দুইটা টু হইতে পারে, দুইটা এক্স হইতে পারে, ওয়াই জেড যে কোনো কিছু হইতে পারে, বাট ভ্যালুটা আমাদের দরকার নেই, আমরা করতে পারবো, ভ্যালুটা দেওয়া নেই। আচ্ছা, এবার বলছে সমান্তরালে যদি একবার যুক্ত করি আর একবার হচ্ছে শ্রেণীতে যদি যুক্ত করি, তাহলে এই যে দুইটা ভ্যালু পাবো, এই দুইটা ভ্যালুর অনুপাতটা কত হবে অ্যাকচুয়ালি সেটা আমরা বের করব। আচ্ছা, সমান পরিমাণের দুইটি রোধ, আমি ধরে নিলাম দুইটি রোধের দুইটি হচ্ছে এক্স, একটা তাহলে দুইটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে শ্রেণী সন্নিবেশে হবে দুইটার যোগফল ডিরেক্ট, শ্রেণী সন্নিবেশে আর এস, তাই না? তাহলে এক্স্যাক্টলি অ্যান্সারটা কত? 2x। এবার যদি আমি প্যারালালি যদি অর্থাৎ সমান্তরালে কতটুকু হবে সেটা বের করি, আর পি ইকুয়ালস টু জানে কি, দুইটা থাকলে আমরা তার গুণফল বাই যোগফল দিতে পারি, অথবা তুমি ডিরেক্টলি দিতে পারো ওইটা ডিভাইডেড বাই 2, কারণ এই যে উপরে যে ফর্মুলাটা আর বাই এন, অর্থাৎ দুইটা যেহেতু একই, সে ভ্যালুটা এক্স এবং এন হচ্ছে এনের ভ্যালু 2, তো এখান থেকে বের করে আমরা করতে পারি এক্স ডিভাইডেড বাই 2, একটা ডিরেক্টলি এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা গেল। এখন বলছে যে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো, উভয়ের অনুপাত কত? তাহলে এখানে অনুপাতটা যদি বের করি আর এস ডিভাইডেড বাই আর পি, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, প্রথমে বলছে শ্রেণীতে পরে সমান্তরালে, তাহলে শ্রেণীতে উপরে যদি ইউজ করি তাহলে এটা হচ্ছে 2x আর এটা x ডিভাইডেড বাই 2, আলটিমেটলি এটা 2টা উপরে গিয়ে 4x ডিভাইডেড বাই x, এটা বাদ বাকি থাকে হচ্ছে 4:1, অর্থাৎ 4:1 কোথায় আছে? সিম্পল, এই যে সিতে আছে। দেখি আমরা আনসারটা দেখি, সরি 4:1। আচ্ছা এটা মেইনলি 4:1 হবে। আমরা আনসারটা দেখি, এখানে আনসারটা প্রথমটা 1.2 আর পরেরটা হচ্ছে এটা আসলে ভুল দেওয়া আছে আনসার, এখানে ভুলটা হবে আনসারটা রিয়েল আনসারটা হবে হচ্ছে 4:1, এটা সঠিক, ওখানে হয়তো বা ভুল করছে আর কি স্লাইড তৈরি করার সময়। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা যাই। 1 মিটার দীর্ঘ এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য এল এর ভ্যালু এটা, এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের রোধ, অর্থাৎ আর দেওয়া আছে, এটা দেওয়া আছে আর 2, রোধ দেওয়া আছে 10 মিটার দীর্ঘ 4 মিটার প্রস্থচ্ছেদের 4 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ কত? আচ্ছা, এখানে দেখো এল দেওয়া আছে, এ দেওয়া আছে, রোধ দেওয়া আছে, তা আমরা এখান থেকে একটা ফর্মুলা জানি না, আমরা ফর্মুলাটা জানি হচ্ছে আর ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এটা জানি না আমরা। তো যেহেতু আমরা প্রথমে একটা বলা আছে, এরপরে আরেকটা পার্টের জন্য বলা আছে, তার মানে আমরা এখানে এলন, এটাকে এ অন ধরতে পারি, আর এখানে আর অন। আচ্ছা, দেন সেকেন্ডটার ক্ষেত্রে আমরা যদি একইভাবে বলি, সেটা হচ্ছে আর টু ইকুয়ালস টু রো এল টু বাই এ টু, এটাই তো। আচ্ছা, তো এখানে দেখো আমি রোটা একই লিখছি, কারণ একই পদার্থের ক্ষেত্রে আর এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধটা সবসময় সেম হয় একই পদার্থের ক্ষেত্রে, বুঝতে পারছো? সেই জন্য এটা অন দেয় না। এখন আমি যদি অনুপাতটা বের করি, তো এটা থেকে আর অন ডিভাইডেড বাই আর টু ইকুয়ালস টু রো এল অন এ অন ডিভাইডেড বাই রো এল টু এ টু। আচ্ছা, এখান থেকে যদি আমি এল অন ইন্টু এ টু ডিভাইডেড বাই, এটা তো বাদ যাচ্ছে, এখানে থাকে এ ওয়ান ইন্টু এল টু। এখন ভ্যালুগুলো যদি আমি এখানে ইনপুট করি, দেখা যাবে এল ওয়ানের ভ্যালুটা কত? এল ওয়ানের ভ্যালু হচ্ছে অন ইন্টু এ টুর ভ্যালু হচ্ছে 4 মিটার স্কোয়ার, এ টুর ভ্যালু দেওয়া আছে 4 মিটার স্কোয়ার। আচ্ছা, দেন এ ওয়ানের ভ্যালু দেওয়া আছে অন, এবং এল টুর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এল টু 10 মিটার দীর্ঘ। আচ্ছা, এটা দেওয়া আছে, তাহলে এখানে করলে হয় হচ্ছে 2 ডিভাইডেড বাই 5, 2/5। এখন কি বের করতে বলছে যে যদি আর অনটা, এখানে কিন্তু আর অনটা দেওয়া আছে, এই দেখো আর অনটা 2 ওম, তাহলে আর অনের ভ্যালুটা যদি এখানে বসাই দিই, 2 ডিভাইডেড বাই আর টু ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 5,
তাহলে আলটিমেটলি আর টু ইকলস টু কত পাচ্ছি, আর টু ইকলস টু পাচ্ছি হচ্ছে 5 ওম। আচ্ছা দেখো এটা এই নাম্বারে আছে আর টু ইকলস টু 5 ওমস। আচ্ছা এখানে তাহলে শুধুমাত্র দুইটার অনুপাত বের করছি, যেখানে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং একটা রোধ দেওয়া আছে, আর আপেক্ষিক রোধটা দেওয়া নেই, বাট আমাদের এটা লাগে নাই, বোথ সাইড থেকে বাদ গেছে। আচ্ছা গেল। এবার হচ্ছে পরেরটা যদি করি, আচ্ছা বিমানের চাকাতে ব্যবহৃত রাবার কি ধরনের? বিমানের চাকাতে ব্যবহৃত রাবার কি ধরনের বলতে পারবা এটা? এটা অবশ্যই বিমানের চাকাতে আমরা জানি রাবার কি হয়, তড়িৎ অপরিবাহী, মানে অপরিবাহী, এখানে বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। আমরা গাড়ির যে কোনো টায়ার যদি বলি এখানে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তাই না? বাট বিমানের ক্ষেত্রে এইটা কিন্তু উল্টা। বিমান যে চলার সময় বিভিন্ন ধরনের স্থির তড়িতের কারণে যে ইলেকট্রনগুলো তৈরি হয়, বাতাসের ঘর্ষণ বা অন্যান্য কারণে তৈরি হয়, সেইগুলাই ওই ইলেকট্রনগুলো গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই পরিবাহী ব্যবহার করা হয়, পরিবাহী রাবার ইউজ করা হয়। আমরা আনসারটা এখান থেকে দেখি, দেখো 5 ওম, আরেকটা হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে বিমানের রাবার। আচ্ছা বিমানের যে চাকাটা ইউজ করে যে রাবার দেয় ওইটা। আচ্ছা এরপরে আসি, 40 ওয়াটের একটি বাল্ব কতক্ষণ জ্বালালে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে? 40 ওয়াটের একটি বাল্ব কতক্ষণ জ্বালালে 1 ওম বিদ্যুৎ খরচ হবে? আচ্ছা আসি 1 ইউনিট, এখানে 40 ওয়াট, তাহলে কত সময় জ্বালালে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে? আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু পিটি, যেখানে ডিভাইডেড বাই 1000, অর্থাৎ এটা কিলোওয়াট, ইউনিট, ইউনিটের ক্ষেত্রে কিলোওয়াট। তার মানে ডব্লিউ বলছে যে 1 ইউনিট এখানে হচ্ছে অন, পির ভ্যালু 40 ওয়াট, 40 এবং টাইমটা আমরা বের করব নিচে 1000। আচ্ছা তাহলে 40t ইকুয়ালস টু 1000, তাহলে 1000কে যদি 40 দ্বারা ডিভাইড করি, এটা বাদ 100কে, তাহলে 25 মিনিট। আচ্ছা এখানে 25 আওয়ার, কারণ ইউনিটে কিন্তু এখানে ডব্লিউটার সংজ্ঞার ভিতরে আছে, ইউনিটের সংজ্ঞার ভিতরে কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কত কিলোওয়াট খরচ হচ্ছে সেটাই, অর্থাৎ এখানে 25 ঘন্টা লাগবে টাইম 1 ইউনিট জ্বালাতে, এটা আনসার। আচ্ছা এবার বলছে আর রোধ বিশিষ্ট কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ করা হলে পরিবর্তিত রোধ কত হবে? বুঝতে পারছো? একটা রোধ হচ্ছে আর, যার কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 3 গুণ করা হয় পরিবর্তিত রোধ কত হবে? আমরা এর আগে যে ফর্মুলাটা ইউজ করছিলাম সেটা আবার সেম এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা এরপর স্লাইডে যদি গিয়ে করি, এখানে আর রোধ, আমরা যদি আর এর যে ফর্মুলাটা জানি, আর হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এটা ধরলাম আমি 1 নং। আচ্ছা পরিবাহকের ক্ষেত্রফল 3 গুণ যদি বৃদ্ধি করা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, 3 গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধের কথা কিন্তু বলে নাই, অর্থাৎ এইখান থেকে যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে যদি এটা বের করি 1/a, অর্থাৎ যদি আমি আপেক্ষিক রোধটা তো অবশ্যই একটা কনস্ট্যান্ট, দেন এলটা যদি আমি কনস্ট্যান্ট ধরি, দৈর্ঘ্যটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে এটা ডিপেন্ড করে ডিরেক্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে রোধটা কমবে, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে রোধটা বাড়বে। তো এখানে বলছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে এখানে দেখো 3 গুণ যদি বৃদ্ধি করা, আমি বলছি এটা যখন বাড়বে তখন এটা কমবে, যেহেতু এটা 3 গুণ বৃদ্ধি করা হয়েছে তাহলে এটা 1/3 গুণ বাড়বে, আরটা 1/3 গুণ বাড়বে, অর্থাৎ এখানে এই যে 3 গুণ 3, 1/3 আর এর জায়গায়, তো এটা ছিল এ, এখানে তাহলে হবে 3a, তাই না? সেটাই কিন্তু 1/3 আর, এই যে r/3, যেটা বুঝতে পারছো আনসারটা, এটা তো আগেই করা হয়েছে। আচ্ছা এরপরেরটা আসি, এ বিন্দু থেকে 10 কুলম্ব আধান বি বিন্দুতে স্থানান্তরিত হতে 50 জুল কাজ সম্পূর্ণ হয়, এ ও বি বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত? বুঝতে পারছো কোশ্চেনটা? বলছে একটা বিন্দু থেকে 10 কুলম্ব আধান, যেটা কিউ, 10 কুলম্ব আধান বি বিন্দুতে স্থানান্তরিত হতে কাজ করতে হয় ডব্লিউ, অর্থাৎ
50 জুল পরিমাণ কাজ সম্পূর্ণ হয়। এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? আমরা বিভব পার্থক্যের ফর্মুলাটা কি জানি? ভি সমান ডব্লিউ কিউ। আচ্ছা, তো ভি সমান ডব্লিউ কিউ। দুঃখিত, আমি এখানে একটু মিস্টেক করছি। এটা হচ্ছে ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ, এটা ফর্মুলা ছিল। তো এখানে ভিটা যদি বের করি, ভি সমান হচ্ছে ডব্লিউর ভ্যালু হচ্ছে 50, আর কিউ এর ভ্যালু কিউ হচ্ছে দেওয়া আছে 10। 50কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 5। এটা হচ্ছে ভোল্টের ইউনিট ভি, অর্থাৎ ভি দ্বারা ভোল্টকে প্রকাশ করে 5। তাহলে 5 এর অ্যান্সার আছে বি নাম্বারে। আচ্ছা, সঞ্চালন লাইনের সিস্টেম লস কমানো যাবে তড়িৎ বৃদ্ধিতে? না, তড়িৎ প্রবাহ সঞ্চালন লাইনের সিস্টেম লস কমাইতে হলে তোমাকে দুইটা জিনিস চেঞ্জ করা লাগে, সিস্টেম লস কমানো বা বাড়ানো, যাই হোক। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ একটা, আর একটা হচ্ছে ভোল্টেজ একটা। নর্মালি তড়িৎ প্রবাহ যত বেশি হয়, ইলেকট্রনের বাধা অর্থাৎ রোধ তত বেশি হয়। তড়িৎ প্রবাহ যত বেশি হয়, রোধ তত বেশি হয়। তো নর্মালি সিস্টেম লসটা কমানোর জন্য হয় তুমি ভোল্টেজকে বাড়াও অথবা তড়িৎ প্রবাহকে কমাও। এখানে দেখো ভোল্টেজকে কমিয়ে আছে, এটা হবে না। তড়িৎ প্রবাহ কমিয়ে, এটা দেখো আছে। দুইটা জিনিস, এক হচ্ছে ভোল্টেজকে বাড়াও অথবা তড়িৎ প্রবাহকে কমাও। এখানে কিন্তু এই যে তড়িৎ প্রবাহ কমিয়ে আছে, অর্থাৎ বি নাম্বারটা আনসার। আচ্ছা, আনসারটা দেখি। আচ্ছা, সমান্তরাল সন্নিবেশের জন্য কোনটি সঠিক? দেখো তো, সমান্তরালের দুইটা জিনিস জানি। এক হচ্ছে রোধের ক্ষেত্রে যখন আর পি অর্থাৎ 1/RP, এটা বের করি, আমরা বলি 1/R1, আমি দুইটার ক্ষেত্রেই দেই 1/R1 + 1/R2। তার মানে এখানে যদি রেসিস্ট্যান্স বা রোধের কথায় আসি, তাহলে কিন্তু এটা সঠিক না, এটা ভুল। তাহলে ভি সমান V1 + V2, অর্থাৎ এরকম ধরো এটা একটা রেসিস্ট্যান্স আর এটা একটা রেসিস্ট্যান্স, সমান্তরাল বলছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। এখন এর কিন্তু ভোল্টেজ অলওয়েজ দুই সাইড হিসাব করা হয়, এটা একটা সাইড এবং এটা একটা সাইড, দুই সাইডে হিসাব করা হয়, তাই তো? আচ্ছা, এখন এই ভোল্টেজ এইটার, এই দুই সাইডের ভোল্টেজটা হবে এইটারও দুই সাইড যা, এইটারও দুই সাইড কিন্তু সেই একই বিন্দু। তো ভোল্টেজটা কখনো সমান্তরালে ডিভাইড হয় না, ভোল্টেজটা ডিভাইড হয় না। বাট এখানে যে অ্যান্সারটা আছে ডিভাইড করে দুইটার যোগফল লেখা, তাই না? এখানে V1 ডিভাইড করছে ভোল্টেজকে, আবার V2 ডিভাইড করছে, দুইটার যোগফল লিখছে বি। তার মানে এটাও সঠিক না, কারণ সমান্তরালে কখনো ভোল্টেজ ডিভাইড হয় না, সমান্তরালে ডিভাইড হয় কারেন্ট ডিভাইড হয়। ভোল্টেজ ডিভাইড হয় না মানে এটাও ভুল। আর কারেন্টটা ডিভাইড হবে। কারেন্টটা কীভাবে ডিভাইড হয়? কারেন্টটা ধরো এখান দিয়ে যাচ্ছে, এখানে আসবে, তখন দুইটা লাইন, একটা লাইন গেছে এদিকে, একটা এদিকে। এই কারেন্টটা ভাগ হয়ে একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে। অর্থাৎ যেদিকে রেসিস্ট্যান্স কম সেদিকে যাবে বেশি পরিমাণ, যেদিকে রেসিস্ট্যান্স বেশি সেদিকে যাবে কম পরিমাণ। অর্থাৎ এইভাবে দুই দিকে ভাগ হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আয়ন, এটাকে ধরলাম I2। অর্থাৎ এইভাবে দুইটা ভাগ হয়ে, আর এখানে যদি I হয়, I দুই ভাগে ভাগ হবে, এই দুটার যোগফল আয়ন + I2, অর্থাৎ বি নাম্বার সঠিক। বিভবের একক হলো, বিভব সমান কি জানি? বিভব সমান জানি, আমরা একটু আগে ফর্মুলাটা লিখছিলাম। বিভব ভি সমান W/Q, এটাই তো? এটা লিখছিলাম না ফর্মুলাটা, W/Q, যেখানে W হচ্ছে কাজের ইউনিট হচ্ছে জুল, আর কিউ হচ্ছে আধানের ইউনিট হচ্ছে কুলম্ব। অর্থাৎ এটাকে যদি আমি লিখি তাহলে এখানে জুল পার কুলম্ব, দেখো তো কোনটা আছে? জুল পার কুলম্ব এ নাম্বারে আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই অ্যান্সারটা। এখন তড়িৎচালক শক্তির SI একক কোনটি? আমরা তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্য, এই দুইটা কিন্তু একই জিনিস। এক হচ্ছে যখন যন্ত্রসহ যন্ত্র পুরা তড়িৎচালক শক্তির সংখ্যাটা যদি বলি, একটা ব্যাটারি অথবা কোষ একটি একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে পুরো বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করে, সেটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। আর বিভব পার্থক্য যদি বলি, বর্তনীর একটা বিন্দু থেকে অন্য যে কোনো একটা বিন্দুতে ওই একক ধনাত্মক চার্জকে নিতে যে পরিমাণ কাজ করতে হয়, ওইটাই হচ্ছে তড়িৎ বিভব। আচ্ছা, তাহলে বিভবের ইউনিট আর তড়িৎচালক ইউনিট আলাদা হওয়ার কথা? একদমই না, আলাদা না। অর্থাৎ দুইটা একই জিনিস, একটা হচ্ছে পূর্ণ বর্তনী তড়িৎচালক শক্তি, আর বিভবটা হচ্ছে বর্তনীর একটা পার্ট। তো এখানে বিভবের ইউনিট কী ছিল? তড়িৎ বিভব কুলম্ব ছিল, ভোল্ট ছিল, এই যে ভোল্ট, তড়িৎ বিভব, বুঝতে পারছো? আচ্ছা, এবার 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? এটা
1/8 ঘন্টা এটা মুখস্থ করতে পারো, অথবা তুমি এখানে 3.6 ইন্টু 10⁵ এটা ডিরেক্ট, এটা আবার তুমি বের করেও দেখাইতে পারো। সেটা কিভাবে? আচ্ছা, 1/8 ঘন্টা আমরা এটা করে বের করতে পারি। আমি এখানে রাখি 1/8 ঘন্টা মানে হচ্ছে কাজটা, কিন্তু এখানে বলছে কত জুল, জুল আছে কাজের ইউনিট, ডব্লিউ সমান পিটি আমরা জানি না, পিটি আমরা জানি না, 1/8 ঘন্টা। আচ্ছা, এখানে পি বলছে 1 ওয়াট, আর ঘন্টা, ঘন্টা ঘন্টা মানে কি, যদি বলি এটাকে 1 ঘন্টায় হচ্ছে কত মিনিট, 60 মিনিট, আর 1 মিনিটে কত সেকেন্ড, অবশ্যই 60 সেকেন্ড। তাহলে এটা মেইনলি হয় 3600, তার মানে ওখানে প্রথমে আমি ভুল দিয়েছিলাম, অর্থাৎ এটা হচ্ছে 3600 জুল, 3600 জুল। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল, 3600 জুল। আচ্ছা, আনসার দুটো দেখি, হ্যাঁ ভোল্ট, আর এটা হচ্ছে 3600। এরপর একটা আসি, বলছে নিচে কোনটি অপরিবাহী পদার্থ, এটা বলতে পারবা ইজিলি সবাই। অপরিবাহী মানে কি, নন মেটালও হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে, যাই হোক, অর্থাৎ যেটার ভিতর মুক্ত ইলেকট্রন নেই, মানে মুক্ত ইলেকট্রন চলাফেরা করতে পারবে না যেসব পদার্থের ভিতর দিয়ে, সে হচ্ছে অপরিবাহী। এখানে আমি যদি বলি রাবার বাদে বাকিটা যদি অ্যালুমিনিয়াম বলি, একটা মেটাল, অ্যালুমিনিয়াম একটা মেটাল, এখানে টোটাল 3টা মুক্ত ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ 3টা যোজন ইলেকট্রন আছে। আচ্ছা, জার্মেনিয়াম, এটার ভিতরে চলাফেরা করতে পারে তামা, তামার তার তো আমরা সচরাচর ইউজ করি, অর্থাৎ ইলেকট্রিক যে ওয়্যারটা ইউজ করি এটা তামার। আচ্ছা, বাকি থাকে তাহলে কোনটা, অর্থাৎ এটাও হবে না, এটাও হবে না, থাকে শুধুমাত্র রাবার, অর্থাৎ রাবার হচ্ছে অপরিবাহী পদার্থ, এর ভিতর দিয়ে মুক্ত কোনো ইলেকট্রন না থাকায় বিদ্যুৎ চলাফেরা করতে পারে না, সেজন্য এটাকে অপরিবাহী বলা হয়। আপেক্ষিক রোধের বিপরীত রাশি কোনটি, আপেক্ষিক রোধের বিপরীত রাশি কোনটি, পরিবাহকত্ব। আপেক্ষিক রোধকে প্রকাশ করা কি দ্বারা, ওম, আর এর বিপরীত রাশি হচ্ছে 1/σ, সেটাকে আমরা পরিবাহকত্ব দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এই দেখো, এরপরে আসি, বর্তনীতে প্রবাহিত তড়িতের মান নিয়ন্ত্রণ করে নিচের কোনটি, তড়িতের মান, অর্থাৎ তড়িৎটাকে বেশি হবে নাকি কম হবে। আমরা জানি I সমান V/R, এটা না, দেখো তো তড়িতের মান তাহলে কে নিয়ন্ত্রণ করে এর ভিতরে, আর সাথে সম্পর্ক এখানে আরটা, এখানে দেখো রোধ আছে, তাপমাত্রা আছে, অ্যামিটার আছে, চাপ আছে, এখানে তাহলে ভোল্টেজ নিয়ে কিছু নয়, ভোল্টেজটাকে যদি বাদ দেই তাহলে আই ডিপেন্ড করে কার উপর, আর এর উপর। রোধ যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত কম হবে, তাই না? তো এখানে দেখো রোধ আছে, এই যে রোধক, অ্যান্সারটা তাহলে রোধক হবে, অর্থাৎ এই রোধকের উপর ডিপেন্ড করে তড়িৎ প্রবাহটা কতটুকু হবে সেটা আমরা বের করতে পারবো। একই মানে 3টি বাল্ব বর্তনীতে সমান্তরালে যুক্ত করলে প্রত্যেকটি বাল্ব সমান আলো দিবে, সমান্তরালে যুক্ত হয়েছে, অর্থাৎ একটা বাল্ব ধরো এখানে যুক্ত হয়েছে, একটা বাল্ব এখানে যুক্ত হয়েছে, আর একটা বাল্ব এখানে যুক্ত হয়েছে, এই দিক থেকে আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি, এই দিক থেকে কারেন্ট সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, এবার বলছে 3টিভাবে যুক্ত করার পর প্রত্যেকটি বাল্ব সমান আলো দিবে, অবশ্যই, কারণ একই মানের 3টা বাল্ব, প্রত্যেকটা রেসিস্ট্যান্স সেম, এটা যদি আর হয় এটাও আর এটাও আর, তাহলে বিদ্যুৎ সমপরিমাণ 3-4 ভিতর দিয়ে যাবে, এটা স্বাভাবিক, তার মানে এটা সঠিক, প্রত্যেকটি বাল্ব সমান আলো দিবে, সঠিক। 2 নম্বরে, একটি বাল্ব নষ্ট হলে বাকিগুলো জ্বলবে। আমি ধরে নিলাম এই মাঝেরটা নষ্ট হয়ে গেছে, মাঝেরটা যদি নষ্ট হয় তাহলে কি কারেন্টের দিকে যেতে পারবে না, এইটা শুধু বন্ধ হবে, কারেন্ট তো এই দুইটা দিয়ে যাবে, কারেন্ট যেহেতু যাবে তাহলে অবশ্যই বাকিগুলো জ্বলবে। আচ্ছা, প্রতি বাল্বের জন্য বিভব পার্থক্য 1/3 হবে, এই কথাটা কিন্তু একটু আগেই বলছি যে যখন প্যারালেল থাকে বা সমান্তরালে থাকে তখনই কিন্তু বিভব পার্থক্যর কোনো ডিভিশন হয় না, অর্থাৎ বিভব পার্থক্য কখনো ভাগ হয় না সমান্তরালের ক্ষেত্রে। তাহলে এটা কি হবে, এইটার ক্ষেত্রে বিভব পার্থক্য যা, এইটার ক্ষেত্রে তাই, এটার ক্ষেত্রে তাই, বিভব পার্থক্য প্রত্যেকের ক্ষেত্রে সেম, তাহলে এটা কিন্তু ভুল। প্রতিটি বাল্বের জন্য বিভব পার্থক্য 1/3, অবশ্যই না, প্রত্যেকটা বাল্বের জন্য বিভব পার্থক্য সেম, তার মানে এটা ভুল। তাহলে সঠিক কোনটা, 1, 2, এই যে বি নাম্বার। আমরা আনসারটা দেখি, এই দেখো এটা হচ্ছে রোধক আর এটা হচ্ছে 1, 2। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। আমাদের এই চ্যাপ্টারের MCQ এই পর্যন্তই ছিল, এখন এই চ্যাপ্টারে কিছু সিকিউ সমাধান করবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, এই চ্যাপ্টারে MCQগুলো আমরা সব সমাধান করছি। MCQ মোটামুটি যে ধরনের পরীক্ষায় আসে এই ধরনের আমরা যে সমাধান করলাম এই ধরনের টাইপে থাকে, এর বাইরেও কিছু থাকতে পারে, বাট তোমরা যদি টেক্সট বইটা ভালোভাবে পড়ো ওখান থেকে মোটামুটি সব পাবা। বাট নর্মালি যেগুলো আসে পরীক্ষায়, যে ধরনের MCQ টাইপ আসে সেগুলো আমরা রাখার চেষ্টা করছি এবং সেগুলো সলভ করার সলিউশন দেখানোর ট্রাই করছি তোমাদেরকে। আচ্ছা, এরপর আমরা যে ধরনের সিকিউ হয় এক্সামে, সেই সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনগুলো কীভাবে হয় সেগুলো আমরা রাখার ট্রাই করছি, সেগুলো আমরা সলভ করব এবং সব
থেকে বেশিবার যেসব ধরনের সিকিউ আসছে আমরা সেটা এখানে রেখেছি। প্রথমে দেখো গ নম্বর যদি সলভ করি, আচ্ছা গ নম্বর বলছে, আমরা তার আগে বলি 2.5 মিটার বিশিষ্ট 100 পাকের একটি কপার কয়েলের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এটা দেওয়া আছে এ, এটা হচ্ছে এ দেওয়া, এর ভ্যালু দেওয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, অর্থাৎ মিটার বিশিষ্ট 2.5 মিটার বিশিষ্ট 100 পাকের একটি কপার কয়েলের, অর্থাৎ এটা হচ্ছে লেন্থ, তার পাক সংখ্যা হচ্ছে n 100। আচ্ছা এখানে আপেক্ষিক রোধ রো এর ভ্যালু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এখন বলছে সমান্তরাল সংযোগে 10টি কয়েলের তুল্য রোধের মান নির্ণয় করো। আচ্ছা এখানে 10টি কয়েলের তুল্য রোধের মান যদি আমাকে বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে আগে একটি কয়েলের রোধ কত সেটা বের করতে হবে, তাই না? একটি কয়েলের রোধটা আগে বের করব। সেটা কিভাবে করতে পারি? একটি কয়েলের রোধ আমি যদি ফর্মুলাটা দেখি, এখানে আমরা জানি আর ইকুয়ালস টু, দুঃখিত, এখানে আমরা জানি আর ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এই ফর্মুলা জানি না? অবশ্যই আমরা সবাই জানি, এটা একদম কমন একটা ফর্মুলা এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা এইখানে যদি করতে হয়, আমি এটাকে 1 নং ধরে রাখি, ধরো এটা 1 নং, এটাকে যে আনসার করতে হয় তাহলে অবশ্যই এল এর ভ্যালুটা তোমার জানতে হবে, এর ভ্যালুটা তোমার জানতে হবে, তাই না? এখানে কিন্তু এ ডিরেক্ট দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 × 10⁻⁴ এ দেওয়া আছে, বাট এলটা কি দেওয়া আছে 2.5 মিটার ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া, তাই না? অর্থাৎ যদি কয়েলটা যদি এরকম থাকে, এরকম যদি থাকে তাহলে এর ব্যাসার্ধটা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2.5 মিটার, এই যে এটা 2.5 মিটার। তাহলে এটা আমরা একটা সার্কেল হিসেবে কাউন্ট করতে পারি না? একটা বৃত্ত হিসেবে কাউন্ট করে আমরা একটা বৃত্তের পরিধি কতটুকু, ওইটা মানে বোঝায় কি বৃত্তের, যদি আমরা এভাবে ছড়াই দিতাম, অর্থাৎ এই বৃত্তটাকে, একটা বৃত্ত যদি এটা হয় এটাকে যদি আমরা এরকম ছড়াই লিখি তাহলে এর পরিধি যেটা এই লেন্থটা ততটুকু হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা একটার পরিধিটা বের করি, একটার পরিধি কতটুকু, প্রতিটি কয়েলের পরিধি 2πr, 2πr না? বৃত্তের পরিধির ফর্মুলা কি 2πr, অবশ্যই। তাহলে এখানে 2π আর এর ভ্যালু হচ্ছে, দেখো দেওয়া আছে ব্যাসার্ধ কত 2.5 মিটার, তার মানে এখানে 5π, এটা হচ্ছে প্রতিটি কয়েলের পরিধি, প্রত্যেকটি কয়েলের পরিধি। এরকম কয়টি কয়েল, এরকম কয়টি, সরি প্রত্যেকটি পাকের পরিধি, তাই না? এরকম কয়টি পাক আছে টোটাল 100টি পাক, অর্থাৎ টোটাল এবার মোট কয়েলের দৈর্ঘ্য তাহলে কত হবে, একটা যদি হয় 5π তাহলে 100টা হবে 100 × 5π, অর্থাৎ এটা 500π, তাই না? আচ্ছা 500π, কিন্তু এটা কি হলো, একটা মোট যে কয়েলটা এরকমের মোট কয়েলের দৈর্ঘ্য, একটা কয়েলের দৈর্ঘ্য হচ্ছে 500π, তাই না? এখন দৈর্ঘ্যটা পাইছি এই যে এল, এখানে এল এর ভ্যালু পাইছি, দেখো এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা ছিল না, এটাও বের করলাম, আর এটা তো দেওয়াই আছে, তাহলে এবার রোধটা বের করতে পারবো না? অবশ্যই রোধটা বের করতে পারবো। তাহলে আমরা দেখি রোধটা কীভাবে বের করা যায়। আচ্ছা তাহলে রোধ আর ইকুয়ালস টু, এখানে সব সাইডে ভ্যালুগুলো লিখি, যে রো ইকুয়ালস, দেন হচ্ছে এল কত, আরেকটা হচ্ছে এ, এটা কত, এই সাইড থেকে ভ্যালুটা যদি আমরা নিয়ে আসি, ভ্যালুটা হচ্ছে 1.68 × 10⁻8, 1.6 × 10⁻8, 1.6 × 10⁻8, এলটা পাইছি 500π মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আছে 1 × 10⁻4 মেবি, সরি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আছে হচ্ছে 1 × 10⁻4, 1 × 10⁻4 মিটার স্কোয়ার। আচ্ছা এটা 68 ছিল,
1 × 10⁻⁴ মিটার স্কোয়ার। আচ্ছা, ভ্যালুগুলো এখানে আমরা ইনপুট করে দিই। ভ্যালুগুলো যদি ওই 1 নং ইকুয়েশনে 1 নং হতে ওইটার ভ্যালু হচ্ছে 1.68 ইন্টু 10⁻⁸ ওম, আর হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে 500 পাই ডিভাইডেড বাই এ, এর ভ্যালু হচ্ছে 10⁻⁴। অন দেওয়া না দিলেও চলে, 10⁻⁴। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখি কত আসে। (1.68 ইন্টু 500 ইন্টু পাই ডিভাইডেড ইন্টু 10⁻⁴, তাহলে 0.2639 ওম। আচ্ছা, তার মানে একটা কয়েলের রোধ কতটুকু সেটা কিন্তু আমরা বের করতে পারছি। একটা কয়েলের রোধ সেটা হচ্ছে 0.2639 ওম। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখি যে আর পরে কী ছিল, সমান্তরাল সংযোগে 10টি কয়েলের তুল্য রোধ কত, তাই না? একটা যদি বের করতে পারি তাহলে 10টি যে কয়েল এই সমান্তরাল সংযোগে কতটুকু হবে। আচ্ছা, আমরা সমান্তরাল সংযোগে 10টি কয়েল সমান্তরালে থাকলে যদি সেটা আরপি হয়, আমরা একটু আগে ফর্মুলাটা দেখছিলাম 10টা 1/r1 1/r2 1/r3 1/5 এভাবে দেওয়া অনেক ঝামেলা। তার থেকে বলছিলাম যে তুমি ডিরেক্টলি ওই রোধটা লিখো ডিভাইডেড বাই টোটাল কয়টি কয়েল, এটা তুমি দিতে পারো, এটা সংক্ষেপ ফর্মুলা। আচ্ছা, তাহলে আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা হচ্ছে 0.2639 ডিভাইডেড বাই এন, টোটাল 10টি ভাগ করতে দিচ্ছি। আচ্ছা, তাহলে 0.2639 এটা কি ওম রোধ। তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটা বুঝতে পারছো? আবার কোশ্চেনটা আমরা একটু রিক্যাপ করি। যেদিকে দেখি যে বলছে সমান্তরাল সংযোগে 10টি কয়েলের তুল্য রোধের মান নির্ণয় করো। তাহলে 10টি কয়েল যদি আমি বের করতে চাই তাহলে প্রথমে আমাকে জানতে হবে কি একটি কয়েলের রোধের ভ্যালু কত। তাহলে একটি কয়েলের রোধের ভ্যালু বের করতে হলে আমাকে জানতে হবে প্রথমে ওই একটি কয়েলের দৈর্ঘ্য কতটুকু, একটি কয়েলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটুকু দেওয়া আছে, আর একটি কয়েলের আপেক্ষিক, কয়েলের একটি 10টি সবগুলো আপেক্ষিক রোধ সেম, আপেক্ষিক রোধটা সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো আমি আর বের করার জন্য এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এলটা নয় ওইটা বের করার জন্য প্রতিটি কয়েলের পরিধি দিয়ে আমি একটা কয়েলের দৈর্ঘ্য কতটুকু, প্রতিটি প্যাচ কয়েলের প্যাচের পরিধি, এখানে প্যাচ দিতে পারি, প্যাচের পরিধি, তাহলে একটার পরিধি এতটুকু, 100টা প্যাচ যেহেতু আছে ওই যে 100টা পাক যেটাই হোক 100টা প্যাচ, তাহলে এর 100টার দৈর্ঘ্য কতটুকু সেটা বের করছি। তাহলে এবার প্রত্যেকটার রোধ আমি বের করে নিছি, প্রত্যেকটার রোধ বের করছি, সেটা ওই সাইড থেকে পাইছি, এই সাইড থেকে পাইছি। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু পাইছি 0.2639। এখন যদি 10টা সমান্তরালে থাকে তাহলে সেই সমান্তরালের ফর্মুলা দিয়ে এটা ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা বলছে কয়েলের সাথে একটি 1.5 ভোল্ট মানের একটি তড়িৎ কোষ 1 মিনিট সংযুক্ত করলে 1 মিনিট সংযুক্ত রাখা হলে কোষ কর্তৃক কৃত কাজের গাণিতিক ব্যাখ্যা দাও। কাজ, আচ্ছা সুন্দর একটা কোশ্চেন। এখন যদি আমি ঘ নম্বর করি, আচ্ছা ঘ নম্বর যদি করি, আমরা জানি কৃত কাজ W = VIT। আচ্ছা, এখানে এই ফর্মুলাটা কেন ইউজ করলাম সেটা একটু দেখা দরকার। এখানে যদি আসি, এখানে দেখো
এখানে দেখো ভোল্ট দেওয়া আছে, অর্থাৎ ভির ভ্যালু দেওয়া আছে। আর এর একটি তড়িৎ কোষে 1 মিনিট সংযুক্ত রাখা হলো কৃত কাজের গাণিতিক একটি 1 মিনিট, মানে এখানে টাইম দেওয়া আছে, আচ্ছা, রাখা হলে কোষ কর্তৃক কৃত কাজ। আচ্ছা, তার মানে আমার এখানে ভি টি আর একটা হচ্ছে আমরা আর পাইছি, ভি টি আর, এটা লাগবে আমার। আচ্ছা, ফর্মুলাতে আসি। তাহলে এখানে এই ফর্মুলাটা হয়তো চেঞ্জ করতে হবে। সেটা যদি করি, দেখো কি কি দেওয়া আছে। আমি রোধ পাইছি, তারপর দেওয়া আছে হচ্ছে ভোল্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে এইটা দিয়ে কোনো ফর্মুলা আছে? অবশ্যই আছে। ফর্মুলাটা কি ছিল বলতে পারো? ফর্মুলাটা ছিল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এগুলো লাগবে কিন্তু। অর্থাৎ এখানে সবগুলোর ভ্যালু যদি আমি ওই সাইড থেকে ইনপুট করি, আরটা কত ছিল দেখি, আরটা এখান থেকে দেখে নিই। আরটা ছিল হচ্ছে কয়েলের সাথে একটি 100 কপার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1.5 ভোল্ট মানের একটি তড়িৎ কোষ 1 মিনিট। তার মানে ওখানে একটা যে কয়েলের দৈর্ঘ্য পাইছি, রোধ পাইছি, অর্থাৎ একটার যে রোধ পাইছি সেই রোধটা এখন ইউজ করবো। একটা রোধ পাইছিলাম কত, 0.2639। এখানে আরটা যদি আমরা এখানে ইউজ করি 0.2639 ওম। আর ভিটা দেওয়া আছে কত, এই যে দেখো ভিটা দেওয়া আছে হচ্ছে 1.5 ভোল্ট, আর টাইম দেওয়া আছে 1 মিনিট। 1.5 ভোল্ট 1 মিনিট, ভি হচ্ছে 1.5 ভোল্ট, আর এটা হচ্ছে 1 মিনিট। দ্যাট মিনস এটা হচ্ছে 60 সেকেন্ড। এখানে যদি আমি সব কিছু ইউজ করি, দেখো তো কৃতকাজের পরিমাণটা বের করতে পারবো না। ভি হচ্ছে 1.5 স্কোয়ার ইন্টু টি, টি হচ্ছে 60 সেকেন্ড, ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু হচ্ছে 0.2639। আচ্ছা, এখন এটা দিয়ে যদি আমরা 2.25 ইন্টু 60 ডিভাইডেড বাই 0.2639। আচ্ছা, এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আনসারটা আসে 2.25 ইন্টু 60 ডিভাইডেড বাই 0.2639। তাহলে 5 এটা যেহেতু একটা কৃত কাজ, তার মানে এটা হচ্ছে জোল। এটাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ কতটুকু কাজ করবে। কোশ্চেনটা আবার যদি একবার দেখি, বলছে কয়েলের সাথে একটি 1.5 ভোল্ট মানের একটি তড়িৎ কোষ 1 মিনিট সংযুক্ত রাখা হলে কোষ কর্তৃক কৃত কাজের গাণিতিক ব্যাখ্যা দাও। মানে কতটুকু কাজ করবে সেটার ফর্মুলা আনবো কোত্থেকে, কী কী দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। দেওয়া আছে ভোল্ট অর্থাৎ বিভব পার্থক্য দেওয়া আছে, দেন টাইম দেওয়া আছে, আর আমরা রোধ পাইছি। এর উপর ডিপেন্ড করে যে ফর্মুলাটা আছে আমরা সেটাই আনবো। অর্থাৎ ফর্মুলাটা এরকম আছে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে সব ভ্যালুগুলো ইনপুট করছি, অ্যান্সারটা পাইছি 511.55। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। এখন রোধ কাকে বলে? রোধ বিষয়টা হচ্ছে কোনো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় যে বাধার সম্মুখীন হয় তাই হচ্ছে রোধ। অর্থাৎ বিদ্যুৎ চলাচলের সময় ইলেকট্রন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তায় যদি কোনো কিছুর বাধায়, যেটা বাধা দিবে ইলেকট্রন থেকে যাওয়ার জন্য, ওটাই হচ্ছে রোধ। অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় যে বাধার সম্মুখীন হয় সেটাই হচ্ছে রোধ। আচ্ছা, রোধ গেল। দেন সিস্টেম লস কিভাবে কমানো যায়? সিস্টেম লস কি অ্যাকচুয়ালি? সিস্টেম লস হচ্ছে বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গা পরিবহন করার জন্য, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়ার জন্য বিদ্যুতের যে লস হয়, অর্থাৎ যতটুকু লস হয়, আমি ধরো কোনো জায়গায় আমি 100 ওয়াট নিছি, বাট ওখানে পাচ্ছি আমি ধরো 98 ওয়াট, তাই না? তাহলে 2 ওয়াট ওখান থেকে কিন্তু হারাই গেছে, অর্থাৎ ওটার পাবো না, আমি লস হয়ে গেছে। তো এই যে সিস্টেমের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার জন্য যে লসটা হয়, এটাকে বলা হয় সিস্টেম লস। এই সিস্টেম লসটা কীভাবে কমানো যায়? সিস্টেম লসটা দুইভাবে তুমি কমাইতে পারো।
আমরা জানি ওহমের সূত্র থেকে আই সমান ভি বাই আর, আই ইকলস টু ভি ডিভাইডেড বাই আর। এখানে আরটাকে আমরা আনবো না, কারণ আমি যে যদি সিস্টেম লস কমাই, আমি তো আর পুরো ওয়্যারটা চেঞ্জ করতেছি না, তারটা চেঞ্জ করতেছি না, আমি তো শুধুমাত্র কোনো একটা কি বলে ফ্যাক্টরকে চেঞ্জ করব, ফ্যাক্টরটা চেঞ্জ করে যে আমার সিস্টেম লসটা যেন কমে যায়, আমি তো তার চেঞ্জ করছি না। যদি তার চেঞ্জ না করি তাহলে তো আরটাও চেঞ্জ হবে না, অর্থাৎ এটা আনচেঞ্জ থাকবে। তাহলে চেঞ্জ হবে কে? একটা হচ্ছে আইকে তুমি চেঞ্জ করতে পারো, একটা হচ্ছে ভি। অর্থাৎ সিস্টেম লস কমানোর জন্য সিস্টেম লস কমানোর জন্য আমরা করতে পারি এই যে ভোল্ট, এই ভোল্ট অর্থাৎ বিভব পার্থক্য বৃদ্ধি করতে পারি, বিভব পার্থক্য বৃদ্ধি করতে পারি। আর 2 নম্বরে করতে পারি তড়িৎ প্রবাহ হ্রাস করতে পারি। অর্থাৎ ধরো কোনো কিছুর ভিতর কখন বাধার সম্মুখীন হবে, যখন যাইতে চাইবে। তো আমি রাস্তা দিয়ে যদি আমি অ্যাটাক হওয়ার সম্ভাবনা কখন, যত আমি একটা রাস্তায় বিপদ আছে, ওই রাস্তায় যদি আমি যাই তাহলে আমার অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখন বিদ্যুৎ প্রবাহ বিষয়টা হচ্ছে এমন, আমি বিদ্যুৎ প্রবাহ যে পরিবাহীর ভিতর দিয়ে যাবে, যদি পরিবাহীতে যাই তাহলেই তো ওখানে বাধার সম্মুখীন হবে, যদি না যাই তাহলে সম্মুখীন হবে। আমি ওই যে না যাওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেবো, তড়িৎ প্রবাহ যেটা, অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহ, এইটাকে আমি কমিয়ে দেবো। এটা যদি কমিয়ে দেয় অর্থাৎ রাস্তায় কম যাচ্ছে, তাহলে বাধা কম হবে, স্বাভাবিক। আরেকটা হচ্ছে ভোল্ট, বিভব পার্থক্য, অর্থাৎ যে 2টা প্রান্ত থাকে, এই 2টা প্রান্তর বিভব পার্থক্যটাকে আমি বাড়াই দিব, আমার তাহলে সিস্টেম লসটা কম হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন গ নম্বরে আসি। গ নম্বরটা হচ্ছে উদ্দীপকের বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। আচ্ছা, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করার জন্য খুবই ইজি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, খুবই ইজি। আচ্ছা, গ নম্বরে আসি। এখানে দেখো কয়টা রোধ আছে, আমি ধরলাম এটা হচ্ছে এটা আমি ধরলাম R1, এইটাকে ধরলাম R2, এটাকে ধরলাম R3, এটাকে ধরলাম R4। দেখো তো এখানে টোটাল 4টা রোধ আছে না? এখন 4টা রোধের কে কার সাথে কিভাবে যুক্ত আছে সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি এটার ক্ষেত্রে আসি, দেখো তো এইটা এই পরের 2টার সাথে শ্রেণীতে আছে, আর এই পরের 2টা একত্রিত আবার সমান্তরালে আছে। আবার এইটা আর এই 2টাকে যদি একটা ধরি, এইটাকে যদি একটা ধরি, তাহলে এই 3টা পরস্পর শ্রেণীতে আছে, তাই না? এটাই তো বিষয়টা। আচ্ছা, তো এই দেখো R2 এবং R3, অর্থাৎ ফাইভ ওম, আমি ওটাকে যেহেতু ওখানে ধরছি, আমি ওখানে R1 R2 বলেই দিতে পারি। R2 ইকুয়ালস টু 5 ওম এবং R3 ইকুয়ালস টু 5 ওম। রোধ দুটি পরস্পর সমান্তরালে আছে। সুতরাং এই 2টার যদি আমি তুল্য রোধ, অর্থাৎ R2 এবং R3 তুল্য রোধটাকে যদি আমি RP ধরি, তাহলে RPটা হবে ওই 2টার সমান্তরালের তুল্য রোধ যেটা, সেটা। তাহলে সমান্তরালের তুল্য রোধ কি? তুমি এখান দিতে গুণফল 2টা থাকলে সে 2টাকে ইজি লেখা যায়, গুণফল ডিভাইডেড বাই যোগফল। গুণফল কত? 2টা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 5, অর্থাৎ R2 এবং R3 2টাই 5 এবং যোগফল 5 + 5, তাই না? বিষয়টা হচ্ছে এমনই। আচ্ছা, তাহলে 25/10, আলটিমেট আনসার হচ্ছে 2.5 ওম। 2.5 ওম, এটা কোনটা? এই যে এই পার্টটুকু, অর্থাৎ এই যে এই পার্টটুকু, এইটা হচ্ছে 2.5। এখন দেখো তো এইটাকে যদি আরপি হয়, এই আরপিটা, এইটা হচ্ছে আরপি, এই আরপিটা R1 এবং R4 এর সাথে কি আকারে আছে? এই সবগুলো এখন এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা পরস্পরের সাথে শ্রেণীতে আছে। তাহলে
এই তিনটা এখন আলাদা করে যদি বের করি, এখন R1 RP এবং R4 শ্রেণীতে সংযুক্ত, তাই না? শ্রেণীতে সংযুক্ত যদি শ্রেণীতে হয় তখন শ্রেণী তুল্যরোধ বের করার জন্য আলাদা ফর্মুলা আছে না? তো আমরা সেটা জানি। যদি আমরা এটাকে RS ধরি, আর সিরিজ যদি ধরি, তাহলে 3টার যোগফল অর্থাৎ R1 প্লাস RP প্লাস R4, এটাই তো। তাহলে R1 এর ভ্যালু কত হচ্ছে ওখান থেকে দেখি, 10 ওম। 10 ওম। RPর ভ্যালু কত, এই যে বের করে রাখছে আগেই, দেখো 2.5 ওম। 2.5 ওম প্লাস R4 এর ভ্যালু কত আছে, ওই যে R4 এর ভ্যালু আছে 5 ওম। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত, 170, অর্থাৎ 17.5 ওম। এটাই তাহলে অ্যান্সার না? বলছে যে উদ্দীপকের বর্তনী তুল্যরোধ, তাহলে তুল্যরোধ হচ্ছে সব কিছু, এই সব কিছু রোধকে পরিবর্তন করে যদি আমি একটা রোধ ইউজ করি যেটা সবগুলো রোধের সমান হবে, সেটাই তুল্যরোধ, তাই না? এখন এই সবগুলো রোধকে সরিয়ে যদি আমি 17.5 মানের কোনো একটা রোধ ইউজ করি, তাহলে ওইটার যে আমি রেজাল্টটা পাবো এটাই সেম রেজাল্ট পাবো। তাহলে এটা হচ্ছে সেই আনসার, অর্থাৎ 17.5 ওম, এটাই আনসার। আচ্ছা, ঘ নম্বরে আসি। উদ্দীপকের বর্তনীতে কী ধরনের পরিবর্তন করে বাসাবাড়িতে ব্যবহার করা হয়? আচ্ছা, তো এর আগে আমাদের জানতে হবে যে বর্তনীতে আসলে বাসাবাড়িতে কোন ধরনের সংযোগ দেওয়া হয়। বাসাবাড়িতে ধরো আমি আমার রুমে একটা লাইট ইউজ করলাম, এখন আমার বাবার রুমে একটা লাইট ইউজ করলাম। আমার রুমের আর আমার বাবার রুমের লাইটের সুইচ কি একটা থাকে, নাকি আমারটা আলাদা আর বাবারটা আলাদা? যদি ধরো এইভাবে সংযোগ না, আমি ধরলাম এইটা সংযোগ, আমার বাবারটা এটার পরে সংযোগ, তাহলে এইখানে যদি আমি একটা সুইচ ইউজ করি, এইখানে একটা সুইচ যদি ইউজ করি, এইখানে সুইচটাকে যদি আমি অফ করে দিই, অর্থাৎ এটা সুইচ খুলে দেই, তাহলে এই পুরোটাই কিন্তু কারেন্ট যাবে না। অর্থাৎ আমি শুধুমাত্র আমারটা অফ করার জন্য যখন সুইচটা অফ করে দিব, আমার বাবারটা অফ হয়ে যাবে, তাই না? তো বিষয়টা বাসাবাড়িতে এরকম ইউজ করা হয় না। বাসাবাড়িতে মেইনলি এরকম সমান্তরাল ইউজ করা হয়। এখানে এটার জন্য সুইচ থাকবে, এখানে এটার জন্য সুইচ থাকবে। এই সুইচটা যখন অফ করব তখন শুধুমাত্র এইটা অফ হবে, আবার এইটা যখন অফ করব তখন শুধুমাত্র এইটা অফ হবে, তাই না? তো তাহলে বাসাবাড়িতে কোন ধরনের সংযোগ দেওয়া হয়? নর্মালি কোন ধরনের বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়? সমান্তরাল, অর্থাৎ প্যারালেল কানেকশন দেওয়া হয়। আচ্ছা, এখন যে ওইখানে যেটার কথা বলছে যে কোন ধরনের সংযোগ দেওয়া হয়, তাহলে কি পরিবর্তন করতে হবে আবার একটু দেখি। উদ্দীপকের বর্তনীকে কী ধরনের পরিবর্তন করে বাসাবাড়িতে ব্যবহার করা যাবে? এখানে বর্তনীটা দেখো, এই পার্টটা, এই যে এইটুকু, এই পার্টটা আছে হচ্ছে প্যারালেলে, ওইটাকে ওই পার্টটা হচ্ছে প্যারালেল, আর এইটার সাথে এইগুলো আছে শ্রেণীতে। তাহলে শ্রেণীতে থাকলে ওইটা আমরা বাসাবাড়িতে ইউজ করতে পারি না, ওইটা বাসাবাড়িতে ইউজ হবে না। ওইগুলোকে আমরা প্যারালেল করবো, অর্থাৎ R1 R2 R3 R4 এইগুলা সবগুলাকে। ঘ নম্বরে সাধারণত বাসাবাড়িতে সংযোগ দেওয়ার সময়, অথবা আমি সংক্ষেপে আরও লিখতে পারি, বাসাবাড়িতে সমান্তরাল সংযোগ দেওয়া হয়। সমান্তরাল সংযোগ দেওয়া হয়। তো উদ্দীপকের ফিগারে যদি আমি যেটা ধরছিলাম R1 R2 R3 ধরছিলাম, ওটাকে যদি বলি, তাহলে R2 ও R3 সমান্তরালে থাকলেও
থাকলেও R1 ও R4 শ্রেণীতে বিদ্যমান। তাহলে কি করতে হবে এখন আমাদেরকে? দুইটা সমান্তরালে আছে, আমার লাগবে সমান্তরাল। ওই দুইটার কোনো পরিবর্তন করা দরকার আছে? নো নিড। অর্থাৎ ওই দুইটার কোনো পরিবর্তন দরকার নেই। পরিবর্তন দরকার হচ্ছে যারা শ্রেণীতে আছে তাদেরকে পরিবর্তন করে আমরা সমান্তরালে নিয়ে আসবো। সেটা কিভাবে করতে পারি? এখানে যদি সংযোগটা লিখি, তো এখানে একটা আমি ধরলাম, উপরে ধরলাম এটা R1, দেন আর এখানে R2 আর R2 এটা তো প্যারালালি আছেই, এটার সাথে এটা এইভাবে আছেই অলরেডি। আর R4টা এটাকে ধরি, এটা হচ্ছে R1, এটা R2, এইটা R3, এইটা R4। আচ্ছা, এই যে চারটা, এই চারটাকে আমাদেরকে এইরকম প্যারালালি সংযোগ দিতে হবে। প্যারালালি সংযোগ দিলে এবার আলাদা আলাদাভাবে সুইচ দিয়ে আমরা সব কিছু ইউজ করতে পারবো। তো আমার কোশ্চেনটা কিন্তু কোনো সমাধান করতে আমাকে বলছে যে উদ্দীপকের বর্তনীতে কী ধরনের পরিবর্তন করে বাড়িতে ব্যবহার করা যাবে তার সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণ করো। আচ্ছা, তো তাহলে পরিবর্তনটা কি? পরিবর্তনটা লিখতে হবে যে R1 এবং R4 সমান্তরালে কানেকশান দিতে হবে শ্রেণী সংযোগের পরিবর্তে। এটা তাহলে এইটুকু হচ্ছে কী ধরনের সংযোগ তার ব্যাখ্যা। এখন সুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে যদি তুমি শ্রেণীতে রাখো, ওই যে আমি প্রথমেই কিন্তু বলছিলাম যে শ্রেণীতে থাকলে যদি একটার পর এরকম একটা থাকে, এখানে একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে, তুমি এখানে যদি সুইচটা অফ করে দাও তাহলে এই বাল্বটাও অফ হয়ে যাবে, সাথে তো এটাও অফ হবে, কারণ পুরো বিদ্যুৎ কানেকশন ওখানে থাকবে না, তাই না? অর্থাৎ যদি শ্রেণীতে থাকে সেক্ষেত্রে তুমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটার জন্য সুইচ ব্যবহার করতে পারবা না এবং আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে তুমি কন্ট্রোল করতে পারবা না। তো এটা হচ্ছে শ্রেণীর অসুবিধা। আর যদি বলো সমান্তরালের সুবিধা, তো এটা হচ্ছে সুবিধা অসুবিধা, এইটুকু তুমি এক্সপ্লেন করে দিলে এনাফ। তো বুঝতে পারছো, কোশ্চেনটা এই পর্যন্ত ছিল এটা। আচ্ছা, এরপরের কোশ্চেনে আসি। বলছে রোধের শ্রেণী সমবায় কি? শ্রেণী সমবায় কি? রোধ অর্থাৎ ধরো আমি কয়েকটা রোধ ইউজ করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে R3। আমি 3টা রোধের কথাই বললাম। শ্রেণী সংযোগ কি? শ্রেণী মানে হচ্ছে কতগুলা রোধ যখন একটির পরে একটি, অর্থাৎ একটির প্রান্তবিন্দু থেকে অন্যটির আদিবিন্দু শুরু হবে, তো এই রকম যদি অনেকগুলা রোধ যুক্ত থাকে তখন সেই রোধগুলাকে শ্রেণী সংযোগ বলে, রোধের শ্রেণী সংযোগ বলে। তাহলে সংজ্ঞাটা কিন্তু তুমি নিজের মতো করে দিতে পারো। যখন অনেকগুলা রোধ একটির পর একটি, এখানে যদি সংযোগ বলি, এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে R2 আর এখানে হচ্ছে R3। দেখো তো, আমি যদি এর শেষ বিন্দু ধরি তাহলে এইটার হচ্ছে শেষ পয়েন্ট হচ্ছে এটা, আর এটা শুরুর পয়েন্ট এটা, আবার এটা শেষ পয়েন্ট এটা শুরুর পয়েন্ট এটা। তাহলে অনেকগুলা রোধ যখন একটার প্রান্তবিন্দু থেকে অন্যটার আদিবিন্দু শুরু হয় এবং এরকম একাধিক রোধ যখন যুক্ত থাকে তখন সবগুলা রোধের সমবায়কে শ্রেণী সংযোগ বলা হয়। বুঝতে পারছো? শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায় একই কথা। এবার কোষের তড়িৎচালক শক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আচ্ছা, এটা ছিল ক নম্বর। এবার আসি খ নম্বরে। তড়িৎচালক শক্তি বলতে আসলে কি বোঝায়? তড়িৎচালক শক্তি মেনলি বোঝায়, তুমি একটা কোষ আছে তোমার কাছে, ধরো এটা একটা কোষ, একটা পজিটিভ চার্জকে, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, একটা পজিটিভ চার্জকে এই কোষের যে একটা বর্তনী তৈরি হবে সেই বর্তনীটা হইতে এটা, এখানে ধরো আমি একটা লাইট দিয়ে দিলাম, একটা লাইট, আর এটা এই যে একটা সংযোগ। এইখানে তুমি চাইতেছো একটা চার্জকে, সেটা পজিটিভ চার্জ হোক, সেটা অন পজিটিভ চার্জ, ধরো এই পজিটিভ চার্জকে একটা বিন্দু থেকে এই পুরা বর্তনী ঘুরে, এখান থেকে মনে করো এইদিকে যাবে, পুরা বর্তনী ঘুরে এদিক দিয়ে এখান দিয়ে এখানে ফিরে আবার এই বিন্দুতে আসতে। নর্মালি সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে কোনো একটা বর্তনীর ক্ষেত্রে একটা পজিটিভ চার্জের একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো বর্তনী ঘুরে আবার এই বিন্দুতে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে তড়িৎচালক শক্তি মেনলি কি? মেনলি হচ্ছে এই যে ভিতর থেকে যে পজিটিভ চার্জগুলো বা নেগেটিভ চার্জ যেটাই হোক, এটা একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে এ যতটুকু কাজ করবে সেই কাজটার পরিমাণকে বলা হবে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল। আচ্ছা, এখন
পরটা আসি, K2 চাবি খোলা থাকলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে? এখানে K2 চাবিটা কোথায় আছে দেখি। K2 এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2। এবার বলছে K2 চাবি খোলা থাকলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে? যদি খোলা থাকে তার মানে এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, ওটা বাদ। অর্থাৎ এই যে যে লাইনটা আছে, যে একটা রেসিস্ট্যান্স আছে, এই পুরা পার্টটা বাদ যাবে। অর্থাৎ যে আমরা যে বর্তনীটা দেখতেছি, যদি ওই চাবিটা খোলা থাকে তাহলে ওই বর্তনীটা কাজে আসবে না, কোনো প্রকার বিদ্যুতের ভিতর দিয়ে যাবে না। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে এইটা বাদ দিয়ে সেটা বের করব। আচ্ছা, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ যদি I হয়, I সমান V/R, ওমের সূত্র থেকে আমরা এটা জানি। তো এইটা বের করতে হলে আমার প্রথমে লাগবে হচ্ছে এর বিভব বা তড়িৎচালক শক্তিটা কত সেটা দেখো দেওয়া আছে, এই যে বিভবটা দেওয়া আছে, তড়িৎচালক শক্তি যেটা এটা দেওয়া আছে। তো আরেকটা লাগবে কি, আরেকটা হচ্ছে এর টোটাল রেসিস্ট্যান্স, টোটাল রোধটা কত সেটা লাগবে। এখন টোটাল রোধটা কিন্তু এখানে দেওয়া নাই। টোটাল রোধটা তাহলে কি করতে হবে, এই যে কতগুলা রোধ যুক্ত আছে একটার সাথে আরেকটা, সেটা কিভাবে হইতে পারে, সমান্তরালে হইতে পারে শ্রেণীতে, এই যুক্ত আছে এখান থেকে একটা আলটিমেট, অর্থাৎ সবগুলোর পরিবর্তে যদি আমরা একটা ইউজ করি যেটাকে আমরা বলি তুল্য রোধ, এই তুল্য রোধটা মেনলি বের করে এখানে আমরা বসাই দেবো এই ফর্মুলায়। আচ্ছা, আমরা সেটা এখন করি। এটাকে আমরা ধরে নেই, এটাকে আমরা ধরে নেই 1 নং ইকুয়েশন। এবং আরটার জন্য আমরা এখানে তুল্য রোধটা বের করে নিব। আচ্ছা, তুল্য রোধ বের করার সময় আমরা দেখি যে কে কেমন সংযুক্ত আছে কার সাথে কিভাবে। এখানে এটাকে যদি আমরা R1 ধরি, এটাকে R2, এটা হচ্ছে R3, এটা R4, এটা R5। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা কিন্তু কাউন্টে আসবে না। বারবার বলতেছি, যদি এই চাবিটা খোলা থাকে, এইটা খোলা থাকলে এর ভিতর দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হবে না। আর বিদ্যুৎ প্রবাহিত যেহেতু হবে না, সো এটা এই লাইনটা আমার দরকার নেই, এটা কাউন্টেড না। আচ্ছা, তো এখন দেখি কোনটার সাথে কোনটা। এই দুইটা দেখো একটার সাথে একটা শ্রেণীতে আছে, আর এই দুইটার সাথে একত্রে R3 সমান্তরালে আছে। আচ্ছা, এটা তাহলে আগে বের করি। R1 ও R2 চিত্র হতে, দুঃখিত, R1 এবং R2 সমান্তরালে আছে, সুতরাং RP1 equals to R1 into R2 divided by R1 plus R2, যেখানে R1 এর ভ্যালু ফিগার থেকে যদি দেখি 30 ওম ইন্টু R2 এর ভ্যালু হচ্ছে 10 ওম ডিভাইডেড বাই 30 প্লাস 10, তাহলে আলটিমেটলি হয় 300 ডিভাইডেড বাই 40। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে ভ্যালুটা অ্যাকচুয়ালি হয় 30 ডিভাইডেড বাই 4, 7.5। অর্থাৎ এইটুকুর ভ্যালু পেয়ে গেছি, এইটুকুর ভ্যালু পেয়ে গেছি, এটা হচ্ছে 7.5। এখন যে R3টা এই দুইটার সাথে দেখো প্যারালেলি আছে, সমান্তরালে যুক্ত আছে। এখানে I সমান V ডিভাইডেড বাই R, R1 ও R2 শ্রেণীতে যুক্ত, সুতরাং RS1 equals to R1 plus R2।
এটা হচ্ছে 30 প্লাস 10 ইকুয়ালস টু 40 ওম। আচ্ছা, এখন এই আর এস অনের সাথে R3 এইচ আছে প্যারালেলি, তাহলে আর এস অন প্যারালেল R3 এটা আছে। তো এখান থেকে আমি যদি আর পিটা বের করি, আর পি হচ্ছে আর এস অন ইন্টু R3 ডিভাইডেড বাই আর এস অন প্লাস R3। ভ্যালুগুলো যদি ইনপুট করি, আর এস অন হচ্ছে 40 ইন্টু R3, R3 ভ্যালুটা হচ্ছে এটাও 40 ডিভাইডেড বাই 40 প্লাস 40, তাহলে 1600 ডিভাইডেড বাই 80। যদি ক্যালকুলেশন করি 1600 ভাগ হচ্ছে 80, তাহলে 20 অর্থাৎ 20 ওম। এইটুকুর ভ্যালু, এই পুরাটুকুর ভ্যালু হচ্ছে 20 ওম। আচ্ছা, এখন এই পুরা পার্টটা R1 R2 R3-র সাথে R4টা দেখো শ্রেণীতে আছে, R4টা শ্রেণীতে, তাহলে শ্রেণী আর সাথে শুধু R4 না R5ও দেখো তার সাথে শ্রেণীতে আছে, যেহেতু এই লাইনটা অফ, এদিকে কোনো প্রকার বিদ্যুৎ আসবে না। তো এবার হচ্ছে RS অন RS অন R4 এবং R5 শ্রেণীতে যুক্ত। সুতরাং আলটিমেট আরএসটা অর্থাৎ তুল্য রোধটা হবে RS অন প্লাস R4 প্লাস R5। RS অনটার ভ্যালু আমরা মাত্রই বের করছি, সেটা হচ্ছে 20 ওম, আর R4 হচ্ছে 2 আর 5 ও 2, তাহলে 20 প্লাস 2 প্লাস 2 আলটিমেটলি 24 ওম। অর্থাৎ আমরা টোটাল আরটা পেয়ে গেছি। এখন এই আরটা যদি আর এস এর ভ্যালুটা যদি এক নামে বসাই, আর এস এর মান বসিয়ে পাই আই সমান যে ভি বাই আর এস ছিল, আচ্ছা এখন আমরা বিভব পার্থক্য যেটা ছিল, যে ভোল্টেজটা দেওয়া ছিল সেটা এখানে ইনপুট করব, যেটা আছে 9.5 ভোল্ট, 9.5 ডিভাইডেড বাই আরএস। আরএসটা আগে বের করে রাখছি 24 ওম। আচ্ছা, এখন যদি এটা ক্যালকুলেশন করি 9.5 ডিভাইডেড বাই 24, আলটিমেটলি এটা হয় 0.3958। এটা তড়িৎ প্রবাহ, সো তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমাদের যেটা বের করতে বলছে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, K2 চাবি খোলা থাকলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটাই হচ্ছে K2 চাবি খোলা থাকলে আনসারটা, তড়িৎ প্রবাহের ভ্যালুটা এটাই হবে। আচ্ছা, এখন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে K2 চাবি বন্ধ থাকলে তড়িৎ প্রবাহের কত পরিবর্তন হবে। আগেরটা খোলা থাকলে, এবার হচ্ছে তড়িৎ প্রবাহ যদি K2 চাবিটা বন্ধ থাকে, অর্থাৎ এর ভিতর দিয়ে এবার বিদ্যুৎ যাবে, এর ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে, ওটা অন করা আছে। তো বিদ্যুৎ যদি যায় তাহলে এই রোধটাও কিন্তু অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে, বাকি সব কিছুতে অ্যাক্টিভ আগে থেকেই আছে। তাহলে এবার যদি করা যায়, আচ্ছা K2 চাবি বন্ধ থাকলে ভিতর দিয়ে
সুতরাং বিদ্যুৎ প্রবাহ I ইকুয়ালস টু V/R, যেটা আমরা ওমের সূত্র থেকে জানি। তো এখানেও কিন্তু আরটা লাগবে, এটা RS হইতে পারে, RP হইতে পারে, আমি RSই ধরে রাখলাম এটা। আচ্ছা, তো এখন টোটালটা যদি বের করি, যে এইটা R1 R2 R3 R4 R5, এটাকে ধরলাম আমি, এটাকে আমি R6 ধরলাম, এটাকে R6 ধরে নিলাম। আচ্ছা, R1 R2 এবং R3 এটা কিন্তু গ নম্বরে করছি একবার। R1 এবং R2 এরা পরস্পর শ্রেণীতে আছে এবং R3 তার সাথে সমান্তরালে আছে। তাহলে এইটার ভ্যালুটা, এটার ভ্যালুটা গ হতে ভ্যালুটা ডিরেক্ট নিতে পারি গ হতে R1 R2 ও R3 রোধের তুল্য রোধ, যেটাকে আমরা RP1 লিখছি। RP1 হচ্ছে 20 ওহম। আচ্ছা, এবার যদি ফিগারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই পার্টটার সাথে R4 এবং R6 এই দুইটা শ্রেণীতে আছে এবং তার সাথে এটা সমান্তরালে আছে। অর্থাৎ এই টোটাল পার্টটার সাথে R4 এবং R5 শ্রেণীতে থেকে পরে সমান্তরালে হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এখানে R4 এবং R6 আবার R4 ও R6 শ্রেণীতে সংযুক্ত। RS প্রাইম ধরলাম। RS অন হচ্ছে R4 প্লাস R6, যেখানে R4 এর ভ্যালু হচ্ছে 2 ওহম এবং R6 এর ভ্যালু হচ্ছে 20 ওহম। 2 ওহম প্লাস 20 ওহম আলটিমেটলি 22 ওহম। অর্থাৎ R4 এবং R6 এই দুইটার তুল্য রোধ হচ্ছে 24 ওহম। আচ্ছা, তো এই পার্টটার সাথে যেটা আমরাকে RS অন ধরছি, RS অনের সাথে RP1 এইটা প্যারালালি আছে। তাহলে এখান থেকে RS অন এবং RP1 সমান্তরালে যুক্ত। সুতরাং RP2 হবে RS অন ইন্টু RP1 ডিভাইডেড বাই RS অন প্লাস RP1। এখানে RS অনের ভ্যালু হচ্ছে 22 ইন্টু RP অনের ভ্যালু হচ্ছে 20 ডিভাইডেড বাই 22 প্লাস 20। তাহলে এখানের আলটিমেট অ্যান্সারটা হয় 22 ইন্টু 20 ডিভাইডেড বাই 42 হচ্ছে 10.476 ওহম। আচ্ছা, এখন যদি আমরা আবার ফিগারে ব্যাক যাই, দেখতে পাবো এই টোটাল পার্টটার সাথে R5 যেটা, এটা শ্রেণীতে আছে। টোটাল যে পার্টটা, এই টোটাল পার্টটার সাথে R5টা শ্রেণীতে আছে। তাহলে এখানে যে টোটাল পার্টটা সেটা আমরা বের করছি
Rp2 এবং R5 শ্রেণীতে যুক্ত। সুতরাং Rs হচ্ছে Rp2 প্লাস R5। তাহলে Rp2 এর ভ্যালু আমরা বের করছি, সেটা হচ্ছে 10.476 প্লাস R5 এর ভ্যালু ফিগার থেকে দেখি, R5 এর ভ্যালু হচ্ছে 2 ওম। তাহলে এখানে যদি ইনপুট করি তাহলে আলটিমেটলি হয় 12.476 ওম। আচ্ছা, আমরা টোটাল যে তুল্য রোধটা যদি আর K2 চাবিটা যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে টোটাল তুল্য রোধটা হয় 12.476। তো এখন আমরা যেহেতু বিদ্যুৎ প্রবাহটা নির্ণয় করতে হবে, তাহলে বিদ্যুৎ প্রবাহ 1 নং সমীকরণ আমরা দেখছিলাম I সমান V বাই আর এস, যেখানে ভির ভ্যালুটা দেওয়া আছে, 9.5 ভোল্ট, 9.5 ভোল্ট ডিভাইডেড বাই আর এসটা হচ্ছে 10.476। আচ্ছা, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেট অ্যান্সারটা হচ্ছে 9.5 ডিভাইডেড বাই 10.476 অর্থাৎ 0.90668 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন কিন্তু কোশ্চেনটা আমাকে তড়িৎ প্রবাহটা বের করতে বলে না ডিরেক্টলি, আমাকে কোশ্চেনটা বলছে তড়িৎ প্রবাহের কি পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা দেখি। আচ্ছা, আমরা যদি গ নাম্বারে আসি, গ নাম্বার থেকে পাই চাবি K2 যখন খোলা ছিল, K2 খোলা থাকা অবস্থায় এখানে যে বিদ্যুৎটা পাইছি, K2 বন্ধ থাকা অবস্থায় সেই বিদ্যুৎটার মধ্যে পার্থক্য কত? তাহলে K2 বন্ধ থাকলে বিদ্যুৎটা হবে, এখানে ছিল হচ্ছে 0.3958, অর্থাৎ 3958। K2 বন্ধ থাকলে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হবে। এটা আগে এটা হচ্ছে, এটাকে ধরলাম আই প্রাইম, আই প্রাইম মাইনাস ওখানে আই ছিল, আই প্রাইমটা পাইছি 0.9068 আর আইটা পাইছি, দেখে আসি, আই সমান হচ্ছে 0.3958 অ্যাম্পিয়ার, যেটা গ হতে 3958, অর্থাৎ এখানে লিখে দেই I ইকুয়ালস টু 0.3958 অ্যাম্পিয়ার গ হতে, অর্থাৎ এটা গ হতে পাইছে, এখানে লিখে দেই। আচ্ছা, তাহলে মাইনাস করলে কত হয়? মাইনাস করলে হয়, আমরা এটা করি, অর্থাৎ 0.9068 মাইনাস 0.3958, অর্থাৎ 0.5 অন অ্যাম্পিয়ার, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনটা হবে 0.5 অন অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এখানে তাহলে যে কোশ্চেনটা বলছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে K2 চাবি বন্ধ থাকলে, অর্থাৎ এই চাবিটা বন্ধ থাকলে বিদ্যুৎ প্রবাহের কী পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটাই মেইনলি হচ্ছে 0.5 অন অ্যাম্পিয়ার। আচ্ছা, কোশ্চেনটা তাহলে এখানে শেষ হলো। আচ্ছা, কোশ্চেন দেখে এটা, পরের কোশ্চেনটা হচ্ছে পরিবাহকত্ব কী? পরিবাহকত্ব হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে পরিবাহকত্ব। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তার অথবা ওয়্যারের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে পরিবাহকত্ব। আচ্ছা, এটা পরিবাহকত্ব গেল। এখন সেকেন্ডটা হচ্ছে দূর দূরান্তে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কিছু বিদ্যুৎ অপচয় হয় কেন? আচ্ছা, ধরো এখানে একটা ওয়্যার, এখান থেকে এখানে তুমি বিদ্যুৎটা পরিবহন করবা, তাহলে এই যে ওয়্যারটা ইউজ করতেছি, এই ওয়্যারের কিছু রোধ আছে না? অবশ্যই এই ওয়্যারের কিছু রোধ আছে। সেই রোধটা তো প্রত্যেকটা বিন্দুতে বিদ্যুৎ যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হবে।
এখন যদি তুমি এইখানের থেকে একটু বাড়াই দাও, একটু দূরে নিতে চাও, তাহলে এইটুকুর যেমন প্রত্যেকটা বিন্দুতে বিদ্যুৎ বাধাপ্রাপ্ত হয়েছিল, এই সাইডে এই পার্টগুলোতে বাধাপ্রাপ্ত হবে। তার মানে যত বেশি দূরত্বে তুমি যাচ্ছ তাহলে তত বেশি বাধাপ্রাপ্ত হচ্ছ না। কারণ আমরা তো জানি যে রোধ আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এটা জানি না। এইটার ক্ষেত্রে দেখো আর রোধ প্রপোর্শনাল এল, রোধ লেন্থ যত বেশি হবে, যত দূরে তুমি বিদ্যুৎ নিতে চাচ্ছ বাধা তত বেশি হবে, স্বাভাবিক না এটা? অর্থাৎ বিদ্যুৎ তুমি যদি 1 মিটার নিতে চাও, যতটুকু বাধা হবে 10 মিটার নিলে তার থেকে 10 গুণ বেশি বাধা হবে, দৈর্ঘ্য বেশি অতিক্রম করতেছো। তাহলে সেটাই মেন, যে দূর দূরান্তে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কিছু বিদ্যুৎ শক্তি অপচয় হয়। শক্তির অপচয় কী হবে? এই যে ভিতরে যে রোধ আছে, এই বাধার কারণে যে বিদ্যুৎ হিট তাপ উৎপন্ন হয় বা অন্য কিছু উৎপন্ন হইতে পারে। তো এই যে যে তাপ উৎপন্ন হচ্ছে বা যতটুকু লস হচ্ছে, এটা দূর দূরান্তে যার জন্য যে লসটা, এটাকে সিস্টেম লস বলে। সিস্টেম লস, দূর দূরান্তে যায় সিস্টেম লস হচ্ছে। বুঝতে পারছো কেন হয় দূর দূরান্তে পরিবহনের ক্ষেত্রে বিদ্যুৎ কিছু হয়? এই সিস্টেম লসের কারণে। আচ্ছা, এখন যদি পরেরটা আসি, পরের কোশ্চেনটা বলছে উল্লেখিত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? আচ্ছা, এখানে আমি এ এবং বি বিন্দু যদি আইডেন্টিফাই করি, এ বিন্দু হচ্ছে এটা, বি বিন্দু হচ্ছে এটা। এ এবং বি বিন্দুর ভিতরে যদি বিভব পার্থক্য নির্ণয় করতে হয়, আমরা বিভব পার্থক্যের ফর্মুলাটা কি জানি? বিভব ভি সমান আই আর, এটাই তো আমরা জানি, তাই না? এখন কোনো একটা নির্দিষ্ট পার্টের যদি আমরা বিভব নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা কি বলি? অবশ্যই ওই নির্দিষ্ট পার্টের বিভবটা হবে ওর ভিতর দিয়ে, ওই পার্টের ভিতর দিয়ে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে প্লাস ওই পার্টের রোধ কতটুকু, তাই তো? আচ্ছা, তার মানে এখানে যেহেতু বলছে এ থেকে বি, তাহলে ভি এ বি হবে হচ্ছে আই এ বি ইকুয়াল ইন্টু আর এ বি, এটাই তো। আচ্ছা, দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে এটাকে 1 নং ইকুয়েশন ধরি। আচ্ছা, এখান থেকে দেখো, আমার যদি এই আই এ বিটা জানতে হয়, এর ভিতর দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটা যদি জানতে হয়, এখানে তো তড়িৎ প্রবাহটা বের করা দরকার ছিল, সেটাই যে দেওয়া আছে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। দেখো, যেহেতু সবই শ্রেণীতে আছে, তাহলে একই বিদ্যুৎ প্রত্যেকটার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রত্যেকটার ভিতর দিয়ে যে 10 অ্যাম্পিয়ার গেছে এবং 10 অ্যাম্পিয়ার ব্যাক চলে আসছে, তাই না? প্রত্যেকটার ভিতর দিয়ে সেম বিদ্যুৎ যাচ্ছে। তার মানে এই যে আই এ বি, যেটা আই এ বিটা হবে আই, যেটা কত? 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, দেন লাগবে কি? আর এ বি। আর এ বিটাও দেখো দেওয়া আছে। আর এ বির ভ্যালুটা এখানে দেওয়া আছে হচ্ছে 9 ওম। দেখো তো, এই যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী রোধ কত? 9 ওম। তাহলে আমি কিন্তু ইজিলি এখানে ভ্যালুটাকে ইনপুট করে দিতে পারবো। আই এ বির ভ্যালু হচ্ছে 10 এবং আর এ বির ভ্যালু হচ্ছে 9। তাহলে আলটিমেটলি মাল্টিপ্লাই করলে 90। এটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্যের ইউনিট কি? ভোল্ট। অর্থাৎ 90 ইউনিট, 90 ভোল্ট। অর্থাৎ উল্লেখিত বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? 90 ভোল্ট। বুঝতে পারছো? এটা গ নম্বর, মাত্র 2 লাইন ছিল, বাট এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, গ নম্বর গেল। বর্তনীর ভোল্টেজ স্থির রেখে রোধগুলোকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করলে বর্তনীর প্রবাহমাত্রা কী পরিবর্তন হবে? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, এটা নিপেস নেই। যদি ঘ নম্বর দেখো তো, ওখানে যেগুলা ছিল বর্তনীর, যে প্রত্যেকটা রোধ শ্রেণীতে আছে না, এবার বলছে এই শ্রেণীর পরিবর্তে যদি তাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি, দেখো এই যে বর্তনীর ভোল্টেজ স্থির রেখে রোধগুলোকে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি, তাহলে কি পরিবর্তন হবে? এখানে আছে 9, 6, 3। আমি যদি 3টা ওমকে, অর্থাৎ 3টা রোধকে যদি আমি লিখি, এরকম আছে 1, 2, 3, অর্থাৎ 9 ওম, এটা 6 ওম, এটা 3 ওম। কারণ 3টা পরস্পর সমান্তরালে যদি যুক্ত করতাম, আর এইখানে ব্যাটারিটা আছে, ধরো এটা আছে, তো এখানে ভ্যালুগুলা দেখি। এখানে রোধটা কত ছিল? 180 ভোল্ট। আচ্ছা, এইভাবে যদি কানেকশনটা থাকতো, তাহলে তড়িৎ প্রবাহের কি পরিবর্তনটা হতো সেটা আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, তো এটা বের করতে হলে আমার প্রথমে লাগবে এই বর্তনীর তুল্য রোধটা কত হতো।
তুল্যরোধটা কত? আমি যদি তুল্যরোধটা বের করি 9 ওম, 6 ওম এবং 3 ওম সবগুলো রোধ যেহেতু সমান্তরালে যুক্ত, সুতরাং আমি যদি সমান্তরালে ফর্মুলাটা বসাই, আমি সেটাকে ধরলাম আরপি। আরপি ইকুয়ালস টু 1/9 প্লাস 1/6 প্লাস 1/3। আচ্ছা, এখান থেকে যদি ভ্যালুগুলো বের করি তাহলে যা হচ্ছে 18 2 প্লাস 3 প্লাস 6 তাহলে হচ্ছে 5 5 6 11, অর্থাৎ 11/18। তাহলে আরপিটা কত হবে? এটা উল্টে যাবে, 18/11 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হয় 18 ডিভাইডেড বাই 1 অর্থাৎ 1.63, অর্থাৎ তখন টোটাল এত ওম, অর্থাৎ যে তুল্যরোধটা হবে এগুলার সেটা হচ্ছে 1.63। এখন বিদ্যুৎ কতটুকু প্রবাহিত হবে সেটা যদি বের করতে চাই, প্রবাহিত বিদ্যুৎ আই, এটাকে ধরলাম আই প্রাইম। আই প্রাইম ইকুয়ালস টু কত হবে? টোটাল, অর্থাৎ ভি অথবা ই যেটাই বলো, ভি বাই আর পি, আর পি। তাহলে এখানে এটা কত ছিল? এটা হচ্ছে ওখানে দেখছিলাম 180 দেওয়া ছিল, কিন্তু 180, এই যে 180 ভোল্ট। তাহলে এখানে ভ্যালুটা যদি ইনপুট করি 180 ডিভাইডেড বাই 1.63, তাহলে এইখান থেকে যদি আমি অ্যান্সারটা বের করি, ক্যালকুলেশন যদি করি 180 ডিভাইডেড বাই 1.63, আলটিমেটলি 110.43 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার দেখো আমাকে বলছে যে বিদ্যুৎ, কোশ্চেনটা কী ছিল? বর্তনীর ভোল্টেজ স্থির রেখে রোধগুলোকে সমান্তরাল সময়ে সংযুক্ত করলে বর্তনীর প্রবাহ মাত্রা কী পরিবর্তন হবে? দেখো তো আগে প্রবাহ মাত্রা ছিল হচ্ছে 10 অ্যাম্পিয়ার, দেখছো 10 অ্যাম্পিয়ার ছিল, তাহলে পরিবর্তন কতটুকু হবে? অর্থাৎ এরপরে কিন্তু এইটুকু, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন, পরিবর্তনটা হবে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 110.43 আর ওইখানে ছিল 10, তাহলে আলটিমেটলি 100.43 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবর্তন হবে। অর্থাৎ যদি এই যে এগুলা শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কারেন্ট পাবো হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর যদি সমান্তরালে করে দিতাম এই সবগুলোর পরিবর্তে তাহলে কারেন্ট পাবো 110.43। তাহলে পার্থক্যটা কত? 100.43 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? হিউজ একটা ডিফারেন্স। এটা হচ্ছে তাহলে ঘ নম্বর ছিল। ঘ নম্বর দুইটা অনেক ছোটো ছিল এটার। আচ্ছা, এখন পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা দেখো, বলছে 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 অ্যাম্পিয়ার কাকে বলে জানো? আচ্ছা, ক নম্বর, কিউ সমান আইটি, এটা তো জানি, তাই না? যদি এখান থেকে আমি, যেহেতু 1 অ্যাম্পিয়ার কারেন্টের কথা বলছে, আমি আই সমান কি হয় কিউ বাই টি, এখান থেকে কিন্তু সংজ্ঞা দিতে পারি। একক সময়ে কোনো পরিবাহের ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে যদি একক সময়ে কোনো পরিবাহের ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার অর্থাৎ 1 সেকেন্ড টাইমে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলতে পারবো 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার তখন বিদ্যুৎ হবে। আবার বলি, 1 সেকেন্ড সময়ে যদি কোনো পরিবাহের ভিতর দিয়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন সেটাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। বুঝতে পারছো?
আচ্ছা, এবার বলছে বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক ইস্ত্রি বলতে আসলে কোনটাকে বোঝায়? যেটা আমরা লন্ড্রি করার জন্য ইউজ করি, তাই তো? ওখানে মেন ওর কাজটা কি, ওর ফাংশনটা কি? ওটা হচ্ছে মেনলি হিট দিয়ে ওটাকে গরম করা হয় এবং প্রেশার দিয়ে কাপড়কে একদম প্লেন করা হয়, তাই না? সোজা করা হয়। কোনো ভাঁজ থাকলে, কোনো কিঞ্চ থাকলে সেগুলোকে আমরা সোজা করি হচ্ছে হিটের মাধ্যমে। তো এটাকে হিট দেওয়ার কারণে ওটার যে স্ট্রেংথটা, কাপড়ের যে স্ট্রেংথটা, সেটা মেনলি কমে যায় এবং এটা সোজা প্লেন হয়ে যায়, এরকমই হয় মেনলি। আচ্ছা, তাহলে এখানে কি করতে হয়? হিট দিতে হয়। এখন হিট কখন বেশি হবে বলতে পারবা? হিট কখন বেশি হবে? হিট তুমি যদি বলো এইচ, এইচ ইকলসটা কি? আই স্কোয়ার আর টি, এটা না? আই স্কোয়ার আর টি। এখন যদি তুমি আইটাকে কনস্ট্যান্ট ধরো, টিটাকে কনস্ট্যান্ট ধরো, তাহলে দেখো তো এইচটা কিসের উপর ডিপেন্ড করে? আর এর উপর ডিপেন্ড করে না? রোদ। অর্থাৎ এই যে কতটুকু হিট প্রডিউস হবে সেটা ডিপেন্ড করবে ওই ওয়্যারের কতটুকু রোদ, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। তাহলে ওই ওয়্যারের রোদটা যত বেশি হবে হিট তত বেশি প্রডিউস হবে। এখন এই যে নাইক্রোম তারটা ইউজ করা হয় এই জন্যই, কারণ নাইক্রোম তারের অনেক বেশি রেসিস্ট্যান্স। নাইক্রোম, টাংস্টেন, এগুলোর রোদ অনেক বেশি। তো এই নাইক্রোমটায় অনেক রোদের ইউজ করার কারণ হচ্ছে রোদ অনেক বেশি হয়, ফলে হিটও বেশি প্রডিউস হয়। বুঝতে পারছো? কারণ আমার তো হিট দরকার। আমি যদি একটা কপার তার ইউজ করতাম তাহলে সেম পরিমাণ বিদ্যুৎ দিয়ে আমি, যেহেতু রোদ কম, তাহলে সেম পরিমাণ হিট পাইতাম না, হিট অনেক কম পাইতাম, ফলে আমার বেশি পরিমাণ বিদ্যুৎ নষ্ট হইতো। তো যেহেতু এর নাইক্রোম তারের রোদটা অনেক বেশি, সেই জন্য এটা ইউজ করা হয়, এটাই মেইন কথা। আচ্ছা, এখন পরেরটা আসি। পরেরটা কি বলছে একটু দেখি, পড়ি। পরেরটা বলছে তুল্য রোধ। তুল্য রোধ অর্থাৎ বর্তনীর তুল্য রোধ কত? ওই যে দেখো বর্তনী, দেখছো? বর্তনীর তুল্য রোধটা বের করতে হলে কার সাথে কে কিভাবে আছে এটা তোমাকে অ্যাট ফার্স্ট জানতে হবে। আচ্ছা, আমি যদি এদিকে একটু খেয়াল করি, এখান থেকে যদি দেখি যে R1, R2, R3 এই সবগুলা একটার সাথে আরেকটা সমান্তরালে আছে, এবং R4, R5 এই দুইটা আবার পরস্পরের সাথে সমান্তরালে আছে। আর এই যে পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা একটার সাথে আরেকটা শ্রেণীতে আছে, তাই না? তার মানে তিনটা পার্ট। প্রথমে হচ্ছে R1, R2, R3 পরস্পর সমান্তরালে আছে, আবার R4 এবং R5 পরস্পর সমান্তরালে আছে। দেন এখান থেকে দুইটা আনসার পাবো, ওই দুইটা আনসার পরস্পরের সাথে শ্রেণীতে আছে, সেটা বের করবো আগে। তাহলে আমরা এটা করি, আনসারটা বের করি। এখানে লিখতে পারি যে R1, R2 অর্থাৎ চিত্র হতে R1 সমান্তরাল R2 সমান্তরাল R3, তাই না? তাহলে এখান থেকে যদি আমি RP1টাকে ধরলাম, এটা যদি বের করি তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই না? এটা এখন ভ্যালুগুলো যদি আমি ইনপুট করি এখান থেকে, দেখো R1 এর ভ্যালুটা কত? এই যে R1, R2, R1 এবং R2 এর ভ্যালু হচ্ছে 2 ওহম, আর একটা হচ্ছে R3, R3 এর ভ্যালু হচ্ছে 3 ওহম। তাহলে এখানে ভ্যালুগুলো যদি আমি ইনপুট করি 1/R1, R1 এবং R2 হাফ প্লাস হাফ প্লাস কত 1/R3, মানে হচ্ছে 1/3, 1/3। তাহলে এখানে যদি লসাগু করি 6, 3 প্লাস 3 প্লাস 2, তাহলে হয় কত? 8/6, আলটিমেটলি 4/3। তাহলে আরপিটা হবে, RP1 ইকুয়ালস টু হবে 3/4, এটাই তো? আচ্ছা, এখানে যদি করি 3/4, 0.75 অর্থাৎ 0.75 ওহম। এখন আসি, এই যে R4 এবং R5 আলাদা করে আবার একে অপরের সাথে ওরা সমান্তরালে আছে, তাহলে ওইটা আবার বের করতে হবে আলাদা করে। আচ্ছা, এখানে দেখি আবার R4 সমান্তরাল R5, সুতরাং RP2 হবে R4 ইন্টু R5 ডিভাইডেড বাই
R4 প্লাস R5, তাহলে R4 এর ভ্যালুটা কত? এই যে দেওয়া আছে দেখো, R4 এর ভ্যালু 2, R5 এর ভ্যালু 4, তাহলে 2 × 4 ডিভাইডেড বাই 2 প্লাস 4, তাহলে আলটিমেটলি হলো কত? 8 ডিভাইডেড বাই 6, তাই না? তাহলে এখানে কত হয়? 4/3, 4 ডিভাইডেড বাই 3 কত হয় তাহলে? 4 ডিভাইডেড বাই 3, 1.33, 1.33 ওম। আচ্ছা, এবার দেখো তো, এই যে এই পার্টটাকে আমরা ধরলাম, এই পার্টটাকে ধরলাম আমরা RP1 এবং এই পার্টটাকে ধরলাম RP2। এইবার এই RP1 এবং RP2 এইটা একটা আরেকটার সাথে কিভাবে আছে? অবশ্যই শ্রেণীতে, কারণ একটার পর একটা যুক্ত আছে। দেখো এইটা এখানে যে শেষ হয়েছে, আবার ওখান থেকেই এই দ্বিতীয়টা শুরু হয়েছে, তার মানে এইটা একটার সাথে আরেকটা কি আছে? শ্রেণীতে যুক্ত আছে। এবার আবার RP1 ও RP2 রোধদ্বয় শ্রেণীতে। সুতরাং আলটিমেটটা যদি আমি ধরি RS, তাহলে হবে RP1 প্লাস হচ্ছে RP2। তাহলে RP1 এর ভ্যালু দেখে কত পাইছি? RP1 এর ভ্যালু পাইছি 0.75 আর ওটা 1.33, তাহলে RP1 হচ্ছে 0.75 প্লাস 1.33, তাহলে কত হলো? 2.8, তাহলে 0.8 ওম, 2.08 ওম। আচ্ছা, এখন এটার কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা বলছে বর্তনী তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধ হয়ে গেছে না? টোটাল দেখো 5টার যে রোধ ছিল, 5টা রোধ দিয়ে যে আলটিমেট রোধটা সেটা আমি পেয়ে গেছি, অর্থাৎ 2.08, এইটাই তাহলে আনসার। আচ্ছা, এখন পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেনটা বলছে বর্তনীর এবি অংশের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কীরূপ হবে? এবি দেখতে পারছো? এই যে এ থেকে বি পর্যন্ত, আমি যদি অর্থাৎ এই যে এ থেকে বি পর্যন্ত 3টা রোধ আছে, দেখতে পাচ্ছ? 3টা রোধ, একটা হচ্ছে R1, R2, R3, এর প্রত্যেকটার ভিতর দিয়ে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কীরূপ হবে? মানে I1, I2, I3 বের করতে হবে। এখন I যদি বের করতে হয়, তুমি নর্মালি আমি তোমাকে যদি একটু এখানে দেখাই, I সমান কি? V/R। আচ্ছা, এখন আমি যদি এখানে I1 বের করি, তাহলে V1/R1, এটা না? তাহলে এই দুইটা পার্টের মধ্যে বিভব পার্থক্যটা কত সেটা যদি আমি জানি, রোধ তো আমি জানি, তাই না? আর বিদ্যুৎটা কতটুকু সেটাও আমি জানি, তো সেটা আমি বের করে ফেলি। আচ্ছা, তো এখন পরের পার্টে যদি যাই, আচ্ছা তাহলে শুরু করি এখানে। তার আগে আমরা ধরে নেই ধরি R1, R2 ও R3 এর ভিতর দিয়ে যথাক্রমে I1, I2, I3 পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা, 3টা আমি ধরে নিছি। এখন যদি আয়নের ভ্যালুটা বের করি, আমরা জানি
আয়ন ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই R1, তাই না? আচ্ছা, এখানে দেখো যদি এটা দেখে আসি, এখানে V1 কতটুকু সেটা কিন্তু আলাদা করে তোমার দেওয়া নেই, তাই না? আলাদা করে দেওয়া নেই, কিন্তু দুইটা পার্ট এখানে, এই একটা পার্ট। আমি আগেই একটা কোশ্চেনের ক্ষেত্রে বলছিলাম যে সমান্তরালে অলওয়েজ বিদ্যুৎ ডিভাইড হবে, অর্থাৎ কারেন্ট ডিভাইড হবে। আর যদি শ্রেণীতে থাকে, যেহেতু এইটা একটা পার্ট, এই পুরোটা একটা পার্ট, এই পুরোটা একটা পার্ট, এইখানে কি হবে, ওই পার্টটা এবং এই পার্টটার মধ্যে ভোল্টেজ ডিভাইড হবে। এইটার এই প্রান্ত এবং এই প্রান্ত, দুইটা প্রান্ত এর প্রত্যেকটা, অর্থাৎ R1 এই সাইড ওই সাইড, দেন হচ্ছে R2 দুই সাইড এবং R3 দুই সাইড একই বিন্দুতে, অর্থাৎ এই 3, 4 একটা সাইড এই বিন্দুতে এবং আর একটা সাইড এই বিন্দুতে আছে। তার মানে 3, 4ই দুই প্রান্তের বিভব পার্থক্য একই জিনিস। বুঝতে পারছো? 3, 4 দুই প্রান্তের বিভব পার্থক্য একই জিনিস। তাহলে এখান থেকে যদি আমি এটাকে আমি ধরে নিলাম, এটা V1 আসবে, এটা V2 আসবে, তাই না? আচ্ছা, তো এটা 1 নং সমীকরণ, অথবা চাইলে আমি এটা বাদ দিয়ে এটা পরেও লিখতে পারি। আমার লাগবে V1। V1টা যদি বের করতে হয় তাহলে এখান থেকে আয়নটা হবে, আয়ন ইকুয়ালস টু, আমরা জানি যে R1 ডিভাইডেড বাই বাকি যে পার্টটার ভিতর দিয়ে বিদ্যুৎ যাইতে পারবে সেইটা, অর্থাৎ R1 প্লাস, আমি এটা বোঝাচ্ছি, আর এটাকে ধরলাম P ইন্টু টোটাল I, এটাকে বোঝাই। তো আমি যদি কোশ্চেনের দিকে একটু তাকাই, এখানে যদি তাকাই, এখানে দেখো কারেন্টটা, দেখো পুরা কারেন্টটা কিন্তু এটার ভিতর দিয়ে যাবে, পুরা কারেন্টটা এইখানে আসবে। এইখানে আসার পর 3 ভাগে ভাগ হবে, একটা যাবে এইটা দিয়ে, একটা যাবে এটা দিয়ে এবং একটা যাবে এটা দিয়ে, 3 ভাগ হবে, তাই না? বাট আমি যদি যে কোনো একটার ভিতর দিয়ে পাঠাই কতটুকু কারেন্ট যাবে, তাহলে যে বাকি দুইটা আছে, একটা পার্ট যাবে ওইটার ভিতর দিয়ে আর বাকি পার্টটা যাবে বাকি দুইটার ভিতর দিয়ে, তাই না? এটাই তো। তো এইখানে যদি আমি বের করতে চাই, তাহলে এই যে বাকি দুইটা আমি R1 ভিতর দিয়ে যখন নিব, তখন বাকি দুইটা মিলে কি হচ্ছে, যেহেতু সমান্তরালে আছে বাকি দুইটা হচ্ছে RP ধরছি। তাহলে এখান থেকে আমি RPটা যদি বের করি, RPটা হচ্ছে R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, যেখানে R2-র ভ্যালু কত ছিল, যেখানে R2-র ভ্যালু ছিল হচ্ছে 2 এবং R3 ভ্যালু ছিল 3, 2 এবং 3, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3, তাহলে 6/5, অর্থাৎ 6/5 মানে হচ্ছে 1.2, মেবি 6 ডিভাইডেড বাই 5, 1.2 রেজিস্ট্যান্স এটা। তাহলে এইখানে দেখো R1-এর ভ্যালুটা হচ্ছে 2 ছিল এবং R1 হচ্ছে 2 প্লাস RP-র ভ্যালুটা হচ্ছে 1.2। এখন টোটাল আইটা লাগবে। এখন দেখো তো টোটাল আইটা কি বের করছি আমরা? টোটাল আই তো কিন্তু বের করি নাই, কিন্তু টোটাল আইটা বের করার জন্য যা লাগবে আমরা জানি I সমান V/R, তাই না? তো এখানে ভিটা দেখো কত দেওয়া আছে, ভিটা দেওয়া আছে 12 ভোল্ট, আর টোটাল আরটা সেটা কিন্তু আমরা এই যে এখান থেকে বের করছি 2.08, আগে গ নাম্বারে বের করছি টোটাল আরটা। আচ্ছা, তাহলে বিভবটা হচ্ছে 12, যেটা দেওয়া আছে যে V ইকুয়ালস টু 12 ভোল্ট, আর আরটা দেওয়া আছে, তারপর দেখি 2.08 ওম। তাহলে এখানে ভ্যালুটা বসাই দিই, 12 ডিভাইডেড বাই 2.08, তাহলে দেখি এখানে ভ্যালুটা কত, টোটাল আইটা কত আসে। টুয়েলভ ডিভাইডেড বাই 2.08, তার মানে এটা হচ্ছে 5.85 অ্যাম্পিয়ার, 5.85 অ্যাম্পিয়ার।
টোটাল বিদ্যুতের পরিমাণ। এখন টোটাল বিদ্যুৎটা যেহেতু ওর ভিতর দিয়ে যাবে, তাহলে আয়ের ভ্যালুটা 5.85 এখানে বসাই। তো আলটিমেটলি হয় 2 ডিভাইডেড বাই তাহলে 3.2 ইন্টু 5.85। এখানে যদি বের করি, টু ইন্টু 5.85 ডিভাইডেড বাই 3.2, তাহলে টোটাল কারেন্টটা হচ্ছে 3.656 অ্যাম্পিয়ার। অর্থাৎ আয়ন রোধের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটার পরিমাণ হচ্ছে 3.656। আচ্ছা, এখন আয়ন আর একটা জিনিস দেখো তো, আর অন এবং আর টুর ভ্যালু যেহেতু সেম, এখানে আর ওয়ান এবং আর টুর ভ্যালু যেহেতু সেম, তাহলে আই অনের ভিতর দিয়ে যে বিদ্যুৎটা যাবে অবশ্যই আর টুর ভিতর দিয়ে সেম বিদ্যুৎটা যাবে, কারণ তাদের ভ্যালু সেম। আর এটা তো 3টা, তো এটা আনসেন্সড। তো আই টুটাও সেম একইভাবে, অর্থাৎ I2 ইকুয়ালস টু আই অন ইকুয়ালস টু কত হইল ভ্যালুটা হইল 3.656, অর্থাৎ 3.656 অ্যাম্পিয়ার। আচ্ছা, আবার এখন I3টা বের করতে হবে। I3টা বের করার জন্য ঠিক একইভাবে R3টা বের করব। R3 প্লাস R1 এবং R2 দিয়ে যে একটা তুল্য রোধ হবে সেই পার্টটা, সেটাকে আমি বলতে পারি আরপি প্রাইম, ধরলাম আমি আরপি প্রাইম ইন্টু টোটাল আইটা। তার মানে এখানে I3টা ছিল হচ্ছে 3 ওম, আর R3 প্লাস আরপিটা কিন্তু এখানে দেখো আগের পেজে ঠিক যেভাবে আরপিটা বের করে নিয়েছিলাম, এখানেও আরপি প্রাইমটাও ঠিক একইভাবে বের করব, এখানে R1 এবং R2 দিয়ে। অর্থাৎ আরপি প্রাইম ইকুয়ালস টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এখানে R1 এবং R2 উভয়ের ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, তাহলে কত হলো 4 প্লাস 4 মানে হচ্ছে 1, অর্থাৎ 1 ওম। এটা পেয়ে গেছি, অর্থাৎ 1 ওম ইন্টু, এখন টোটাল আইটা কিন্তু আগে বের করে রাখছি, এই যে টোটাল আইটা 5.85, তাহলে হলো কত আলটিমেটলি 3/4 ইন্টু 5.85। তাহলে দেখি এটার অ্যান্সারটা কত হয়, 3 ইন্টু 5.85 ডিভাইডেড বাই 4, তাহলে আলটিমেটলি আনসারটা হচ্ছে 4.3875 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছ 4.7। তাহলে টোটাল কোনটার ভিতর দিয়ে কতটুকু বিদ্যুৎ যাবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ I1, I2, I3 সবগুলো আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে একটা অ্যান্সার হচ্ছে এইটা, আর একটা অ্যান্সার হচ্ছে আচ্ছা, এটা গেল। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে ফারজানাদের বাড়িতে প্রতিদিন একটি 100 ওয়াট 200 ভোল্ট চিহ্নিত এর বাতি 4 ঘন্টা, দুটি 60 ওয়াট 220 ভোল্টের বাতি 6 ঘন্টা, 80 ওয়াট এবং 220 ভোল্টের একটি ফ্যান 10 ঘন্টা চলে। মানে 3টা জিনিস, একটা হচ্ছে এটা যেটা হচ্ছে একটা বাতি যেটা 4 ঘন্টা চলে, এটা আবার একটা 60 ওয়াটের একটা বাতি 6 ঘন্টা চলে, আর একটা হচ্ছে 80 ওয়াট 220 ভোল্টের বা একটা ফ্যান 10 ঘন্টা চলে। আচ্ছা, এইটা দিয়ে এখন কোশ্চেন করছে। আচ্ছা, জেনারেটর কাকে বলে? জেনারেটর হচ্ছে যেখানে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, এটাই সাধারণ সংজ্ঞা। আচ্ছা, মোটা তারের চেয়ে চিকন তারের রোধ বেশি কেন, এটা বলা লাগবো? দেখো, খ নম্বরে আমরা জানি রোধ ডিপেন্ড করে হচ্ছে তার আপেক্ষিক রোধের উপরে, L ডিভাইডেড বাই A।
তার যদি মোটা হয় তাহলে একমাত্র চেঞ্জ হয় কি তার লেন্থের কথা, কিন্তু দৈর্ঘ্যের কথা কিছু বলে নাই। বলছে কার কথা? শুধুমাত্র মোটা মানে কি রেডিয়াস, ব্যাসার্ধ বাড়বে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়বে, অর্থাৎ এটা চেঞ্জ হবে। তাহলে আর প্রপোর্শনাল 1/a, যেহেতু এটা যদি মোটা যদি হয়, এটা যদি বৃদ্ধি পায়, যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তাহলে আরটা কি হবে? বেড়ে যাবে। তো এখানে কি বলছে? মোটা তারের চেয়ে চিকন তারের রোধ বেশি কেন? চিকন তার মানে কি এটা কম, এটা কম, এ যদি কম হয় তাহলে আর বেশি হবে, তাই না? সেটা বলছে চিকন তারের রোধ বেশি। ঠিক উল্টাভাবে যদি চিন্তা করি, যদি মোটা তার আসে তাহলে এটা বেশি, এ যদি বেশি হয় আরটা কম হবে, স্বাভাবিক, এটা রোধটা কম হবে। তার যত মোটা হবে আর তত কম হবে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন পরের কোশ্চেনটায় যাই। ফারজানাদের ফ্যানের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? আচ্ছা, ফ্যান হচ্ছে লাস্টের এই পার্টটা। আচ্ছা, ফ্যান বলছে 80 ওয়াট, তার মানে কি এখানে দেখো তো পি দেওয়া আছে যেহেতু ওয়াট, আর একটা কি ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর টাইমটা আমার এখানে দরকার নেই। তো আমার এখানে বলছে কি বিদ্যুৎ প্রবাহিত, তাহলে আইটা আমাকে বের করতে হবে। দেখো তো এই 3-4 রিলেটেড কোনো ফর্মুলা কি তুমি জানো? কোনো ফর্মুলা? পি ভি আই আমি তো জানি, তুমি না জানলে আমি জানি। আমরা জানি পি সমান ভি আই, তাই না? ইজি, কিন্তু এখান থেকে তোমার আইটা বের করতে বলছে, কত বিদ্যুৎ প্রবাহিত হবে। আই যদি বের করি, আই সমান পি বাই ভি। আচ্ছা, এখানে দেখো ভ্যালুগুলো দেওয়া আছে, পির ভ্যালু হচ্ছে 80 ওয়াট আর ভির ভ্যালু হচ্ছে 220 ভোল্ট। তার মানে এখানে ভ্যালুগুলো যদি আমি ইনপুট করি, 80 ডিভাইডেড বাই 2 and 20, তাহলে আলটিমেটলি কত হয়? 8 ডিভাইড বাই 22, তাহলে 0.364 অ্যাম্পিয়ার, বুঝতে পারছো? অর্থাৎ ফারজানাদের ফ্যানের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে ফ্যানের ভিতর দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা বের করছি। এটা কিন্তু 6 না, এটা হচ্ছে 0, বল বুঝছো না? আচ্ছা, অর্থাৎ 0.364, ইজি না? খুব ইজি। আচ্ছা, এরপরে আসি ঘ নাম্বার গেল। ঘ নাম্বার বলছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 3.33 টাকা হলে সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ অফিস থেকে 201.00 টাকা বিল প্রাপ্ত হলে বিলটির সঠিকতা নিরূপণ করো। তার মানে আমাকে বলছে যদি এই যে 201 টাকা নিচে, এটা আসলে আমার টোটাল যে খরচ হচ্ছে সেইটার সাপেক্ষে সঠিক নিছে নাকি কম বেশি নিছে, অর্থাৎ ভুল নিছে, সেটা আমাকে দেখতে হবে। এটা করার জন্য আমার এই যে প্রতিদিন একটি বাতি, এই বাতিটার জন্য টোটাল কয় ইউনিট খরচ হচ্ছে, এই যে সেকেন্ড আর একটা বাতি আছে, এই বাতিটার জন্য প্রতিদিন কয় ইউনিট খরচ হচ্ছে গেল, দেন এই ফ্যানের জন্য কয় ইউনিট খরচ হচ্ছে, আলাদা আলাদা করে এটা হিসাব করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা যাই হিসাব করি। ঘ নম্বরে যদি বলি প্রথম বাতির জন্য সেটা ইউনিটটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। ডব্লিউ সমান পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000, মানে কি 1000 ইউনিট কেন দিলাম? অর্থাৎ ইউনিটের সংজ্ঞায় হচ্ছে কিলোওয়াট আওয়ার, অর্থাৎ টাইমটা হবে আওয়ারে, আর পিটা হবে কিলোওয়াট, বুঝতে পারছো? ওই কিলো বানানোর জন্য 1000 দ্বারা ভাগ করতেছি, চাইলে তুমি পরেও ভাগ করতে পারো, অথবা ওখান থেকে ওয়াটটাকে তুমি 1000 দ্বারা ভাগ করে নিয়ে সেখানে বসাইতে পারো। তো আমি এখানে সূত্রের ভিতরেই দিলাম, আমি একটু পাকনা তো সেই জন্য এখানে দিলাম আর কি। যাই হোক, তো এখানে পি দেওয়া আছে, দেখো প্রথম ফ্যানের ক্ষেত্রে কত, প্রথম ফ্যানের ক্ষেত্রে পি দেওয়া আছে 100 ওয়াট 220 ভোল্ট,
100 ওয়াট আর টাইম দেওয়া আছে, দেখি প্রথমটা কতটুকু টাইম চলতেছিল। প্রতিদিন একটি বাতি 4 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টা করে চলে, তাহলে এখানে 4 আওয়ার, তাই না? তাহলে এখানে 100 ওয়াট ইন্টু 4 আওয়ার ডিভাইডেড বাই 1000, কত হলো? 400 ডিভাইডেড বাই 1000, অর্থাৎ 0.4 ইউনিট। প্রথম বাতির জন্য। এবার দ্বিতীয় বাতির ক্ষেত্রে আসি। আচ্ছা, আমি এই পার্টটা মুছে দেই। দ্বিতীয় বাতির জন্য, দ্বিতীয় বাতির জন্য এটাকে W1 ধরি, এইটাকে W2। একটি জিনিস খেয়াল করো তো, এখানে কিন্তু বলছে যে দ্বিতীয় দুইটি 60 ওয়াট 220 ভোল্টের বাতি 6 ঘন্টা। এবার কিন্তু দুইটি বাতি, তাহলে 60 ওয়াটের দুইটি বাতি 6 ঘন্টা করে জ্বলবে। তাহলে দুইটি বাতির জন্য আমি একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, আর এখানে পিটি ডিভাইডেড বাই 1000, তাই না? সেম ফর্মুলা। তাহলে এখানে 2 ইন্টু পির ভ্যালু হচ্ছে 60 ওয়াট, দেখছি এই যে 60 ওয়াট 6 ঘন্টা, পির ভ্যালু হচ্ছে 60 আর ঘন্টা হচ্ছে 6, তাই তো? আচ্ছা, তাহলে 1000 দ্বারা যদি এটাকে ভাগ করি, আলটিমেটলি হয় কত? 360। তাহলে একবার গুণ করে দেই, 2 ইন্টু 60 ইন্টু 6 ডিভাইডেড বাই 1000, তার মানে 0.72 ইউনিট। আচ্ছা, দ্বিতীয় বাতির জন্য গেল। এখন তৃতীয় বাতি বা ফ্যান, আর ফ্যানের জন্য হিসাব করব। ফ্যান কতটুকু খরচ করতেছে? ফ্যানের জন্য এখানে আমি এটাকে ধরতে পারি W2, সেটাও সেম ফর্মুলা। ফ্যান দেখি কয়টা ইউজ করছে। এখানে ফ্যান কিন্তু একটি ফ্যান 10 ঘন্টা চলে। এবার 80 ওয়াটের একটি ফ্যান 10 ঘন্টা চলে। সেম পিটি ডিভাইডেড বাই 1000, এখানে প্রত্যেকটা 1, এটা 3 দেই, 3, এটা হচ্ছে 2, দেন এটা হচ্ছে 1। আচ্ছা, তো এখানে দেখো ভ্যালুগুলো দেওয়া ছিল 80 ওয়াটের 10 ঘন্টা চলবে, আর ডিভাইডেড বাই 1000 তো কিলোতে কনভার্ট করার জন্য। তাহলে এখানে হচ্ছে 800 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.8 ইউনিট। দেখো তো কতগুলো টোটাল হচ্ছে একদিনে যেটা খরচ হয় সেটা একটার ক্ষেত্রে 4 ইউনিট, আর একটা হচ্ছে 0.4, আর একটা হচ্ছে 0.72, আর একটা 0.88, অর্থাৎ প্রতিদিন মোট বিদ্যুতের পরিমাণ, তাহলে একটা হচ্ছে W1, আর একটা হচ্ছে W2, আর একটা হচ্ছে W3। আচ্ছা, এবার দেখি W1 হচ্ছে 0.4, W2 কত দেখি 0.72, আর একটা হচ্ছে W3, 2 কেন দিছি, W3 0.8। এবার যদি সবগুলোকে প্লাস করি, 0.4 প্লাস 0.72 প্লাস 0.8, তাহলে 1.92 ইউনিট। এটা দেখো তো, এটা কিন্তু একদিনের খরচ, অর্থাৎ একদিনে কতটুকু বিদ্যুৎ তার খরচ হয়েছে সেটা, কিন্তু এখানে সেটা তো বলে নাই। এখানে বলছে যে প্রতি ইউনিট বিদ্যুৎ দাম এত হলে সেপ্টেম্বর 17 মাসে বিদ্যুৎ অফিস থেকে 201.11 টাকা বিল প্রাপ্ত হলে বিলটির সঠিকতা
নিরূপণ করো, তাই না? আচ্ছা, এবার দেখো যে এইখানে এক মাসে টোটাল কত দিন, একদিনে যদি অতটুকু খরচ হয় তাহলে এক মাসে টোটাল কতটুকু খরচ হয়েছে সেটা বের করতে পারবো না? অবশ্যই সেটা বের করতে পারবো। সেপ্টেম্বর মাসের কত দিন এক মাসে? তিরিশ দিন। সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিন। 31 দিনও কিন্তু কিছু কিছু মাস হয়, তো আমি এটা কনফার্ম হয়ে নিলাম, এটা 30 নাকি 31। আচ্ছা, তাহলে এটা এক মাসে খরচ, এক মাসে মোট বিদ্যুতের পরিমাণ সেটা হবে WM দিলাম, মান্থ। আচ্ছা, WM তাহলে কত হবে? 30 ইন্টু 1.92। তাহলে দেখি এটা কত হয়। আচ্ছা, 30 ইন্টু 1.92 তাহলে 57.6 ইউনিট। 57.6 ইউনিট। এখন মোট খরচ তাহলে কত? মোট খরচ হবে টোটাল ইউনিট হচ্ছে 57.6, আর এক ইউনিটের দাম দেখো আগে দিয়ে দিছে, সেটা হচ্ছে 3.33 টাকা। তাহলে মোট ইউনিটের সাথে 3.33 যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখি আনসারটা কত আসে, ইন্টু 3.33, তাহলে 191.808 টাকা টোটাল লাগবে। আচ্ছা, এইবার দেখো তো ওদের বিল হওয়ার কথা ছিল 191.808, কিন্তু তারা বিল নিচ্ছে কত? 201 টাকা। যা দরকার তার থেকে বেশি নিচ্ছে না, অর্থাৎ অতিরিক্ত বিলটা কত তাহলে নিচ্ছে? 201 মাইনাস 191.808। তাহলে এখান থেকে মাইনাস করে দেই, মাইনাস করলে যেটা হবে এই টাকাটা তারা এক্সট্রা নিচ্ছে, -201। তাহলে 9.192 টাকা, অর্থাৎ এই টাকাটা তারা এক্সট্রা নিচ্ছে, অর্থাৎ তারা যে টাকাটা নিচ্ছে এটা সঠিক না, তারা এক্সট্রা টাকা নিচ্ছে, তার মানে এরা চুরি করছে ওই টাকাটা, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এই ছিল আজকের এই চ্যাপ্টারের টোটাল আলোচনা। এই চ্যাপ্টারে আমরা চেষ্টা করছি MCQটা কভার করার জন্য, দেন চেষ্টা করছি বিভিন্ন টাইপের যত টাইপের সিকিউ হয় সেগুলো কভার করার চেষ্টা করছি। ইনশাল্লাহ এর ভিতর থেকেই টোটাল যে যতগুলো এক্সাম দেওয়া, স্কুলের টেস্ট পেপার বলো, স্কুলের টেস্ট এক্সাম বলো, বা স্কুলের মিড টার্ম বলো, অথবা তুমি SSC পরীক্ষা বলো, সব জায়গায় এই যে আমরা যে রুলস করাইছি এর ভিতর থেকেই তোমার কমন থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, দোয়া করবা। আসসালামু আলাইকুম।